আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। তাহলে সব কিছু ঠিক থাকলে আমি একটু প্রথমে আজকে যেহেতু আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিটেনটা আসলে কিভাবে হতে পারে, আমরা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিটেন শুরু হচ্ছে এই বছর থেকে। এর আগে গুচ্ছ পরীক্ষার আন্ডারে কিছু প্রশ্ন হয়েছে, সেক্ষেত্রে আমরা কীরকম হতে পারে সেটা একটু দেখি। আমি মৌলিকভাবে কিছু কথা বলবো, যেহেতু আমাদের কাছে কোনো ডিরেক্টলি এটার কোয়েশ্চেন বন্টন কি হবে কি ওইভাবে স্পষ্ট করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিছু বলে নাই। সো আমাদেরকে কিছু ধারণার উপর ভিত্তি করে আগাতে হবে আর কি। ঠিক আছে, তো আমি প্রথমে একটু আচ্ছা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেই যে প্যাটার্নটা দেখলাম সেটা হচ্ছে এবছর পরীক্ষা হবে 1 আওয়ার, জাস্ট 1 ঘন্টা পরীক্ষা। এই 1 ঘন্টার মধ্যে পরীক্ষাটা হচ্ছে 1 ঘন্টার। এই 1 ঘন্টার মধ্যে আমি দেখতে পেলাম এমসিকিউ হচ্ছে 24 মার্কস। এমসিকিউ হচ্ছে 24 মার্কস, হ্যাঁ। তারপর রিটেন, হ্যাঁ রিটেন হচ্ছে 48 মার্কস, ঠিক আছে। তারপর এসএসসি পরীক্ষার রেজাল্টে হচ্ছে আপনার 12 মার্কস, আর এইচএসসি পরীক্ষার রেজাল্ট হচ্ছে আপনার 16 মার্কস। টোটাল 100 মার্কসের পরীক্ষা, ঠিক আছে। এটা হচ্ছে মান বন্টন, জাস্ট এটাই পাবলিক মানে পাবলিশ করেছে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কেমন আমরা আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এমসিকিউতে আমাদের মার্ক হচ্ছে 24 মার্ক, আর রিটেনে হচ্ছে 48 মার্ক। এখন 48 মার্ক হচ্ছে রিটেন, আর এসএসসি পরীক্ষায় 12, এইচএসসি পরীক্ষায় 16, টোটাল 100 মার্কসের। মাত্র 1 আওয়ারের মধ্যে এই পরীক্ষাটা হবে, ঠিক আছে। তো 1 ঘন্টার মধ্যে এমসিকিউ পরীক্ষার 24টা কোয়েশ্চেন এবং রিটেনের 48টা প্রশ্ন, 48 মার্কের রিটেন, এটা পুরোটাই 1 আওয়ারের মধ্যে শেষ করতে হবে। এটাই ছিল হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। স্পেসিফিকলি স্যার মানে যেটা ভর্তি বিজ্ঞপ্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা মান বন্টন হিসাবে এটাই উল্লেখ করেছে, ঠিক আছে। কত মার্ক মাইনাস এটা সেটা এরকম কোনো ইনস্ট্রাকশন আমি এখানে পাই নাই আসলে। এটা স্পষ্ট আমরা এখানে কোনটা, এই 48 মার্কের মধ্যে বাংলার কত হবে আর ইংলিশের কত হবে এটাও আইডেন্টিফাই করা আমাদের জন্য একটু কঠিন, হ্যাঁ, কারণ এটা স্পষ্টভাবে কিছু বলে নাই। তারপরে আমরা কিছু ধারণার উপর ভিত্তি করে আমাদেরকে আগাতে হবে আর কি। যেহেতু রিটেন পরীক্ষা হবে, আমরা মোটামুটি আর কি, এটা আমাকে 100% কিছু না, বাট যেটা আমাদের ধারণা মানে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে অনেকটা ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন প্যাটার্ন আকারে ইংলিশটা আসতে পারে, আশা করি আর কি। হ্যাঁ, আশা করি। যেমন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা রিটেনের প্যাটার্নটা যেভাবে ফলো করেছে একইভাবে আসার কথা, তাহলে আমরা ধরে নিতে পারি ইনশাল্লাহ একটা প্যারাগ্রাফ আসবে। একটা প্যারাগ্রাফ আসবে এবারও, হ্যাঁ, শুধু একটা প্যারাগ্রাফ আসার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা প্যারাগ্রাফ থাকবে আশা করি, ঠিক আছে। অনেকে বলছেন একটু সাউন্ড কম, কেন সাউন্ড কম হবে? সাউন্ড ঠিক আছে? একটু সবাই একটু রেসপন্স করেন তো। আমার দিক থেকে তো ওকে আছে নাকি আমার আওয়াজ একটু ছোট হচ্ছে কোনটা? তাহলে আমি একটু বড় করে কথা বলবো। ওকে, ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, ম্যাক্সিমামের ওকে। যার প্রবলেম হচ্ছে তুমি তোমার ডিভাইসে সাউন্ডটা বাড়িয়ে দাও। হ্যাঁ, আমার দিক থেকে সবকিছু ঠিক আছে। ওকে, তো আশা করছি এই প্যারাগ্রাফটা একটা প্যারাগ্রাফ অবশ্যই আসবে, হ্যাঁ। ইনশাআল্লাহ মোস্ট প্রবাবলি আর কি, খুবই আমরা এটা মোটামুটি একটু বেশি জোর দিতে পারি, সেটা হচ্ছে
জগন্নাথ রিসেন্ট টপিকের উপর প্যারাগ্রাফ দিতে পারে, হ্যাঁ। বিশেষ করে জুলাই রেভুলেশন বা মুভমেন্টটা একটা গুরুত্বপূর্ণ টপিক প্যারাগ্রাফের জন্য, হ্যাঁ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসতে পারে, এটা নিশ্চিতভাবে তার কোনো জিনিস বলা যায় না, বাট সাম্প্রতিক বিষয়ের উপর সাধারণত দিয়ে থাকে। আমরা কিছু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিগত সালের কিছু প্রশ্ন দেখব, সেখানে রিটেনে কি কি প্রশ্ন আসছিল বা কোন স্টাইলে আসতে পারে সেটা আমরা একটু দেখব, সেখান থেকে আমরা কিছু ধারণা নিব। বাট আমি প্রথমে একটু ওভারভিউ দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, কাটমার্কের কথা বলে নাই, আমি পুরো সার্কুলারটা পড়া মানে পুরোটা দেখিনি, কিন্তু কাটমার্ক এ বিষয়ে কোনো জিনিস উল্লেখ নাই, যেহেতু আছে কি নাই আমি জানি না আসলে, মানে মনে হয় নাই। যেহেতু 24 মার্ক 20 মার্কসের একটা প্রশ্ন, সেখানে আর কি আর ইয়া থাকবে, কাটমার্ক থাকবে, হ্যাঁ, মনে হচ্ছে না আর কি। যাই হোক, ওকে, আচ্ছা আমরা একটু টপিকের দিকে যাই। রিটেনে আমাদের কিভাবে প্রিপারেশনটা নিতে হবে, যে একটা প্যারাগ্রাফটা আসার সম্ভাবনা বেশি। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা সেটা হতে পারে যে তোমার এক্সপ্লেনেশন। এটা আসতে পারে। সেকেন্ড হচ্ছে এক্সপ্লেনেশনটা ইম্পর্টেন্ট, প্যারাগ্রাফের পরে এক্সপ্লেনেশনটা, এটা ইম্পর্টেন্ট সেকেন্ডলি। থার্ডলি হচ্ছে আপনার ট্রান্সলেশন। আবার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন কোয়েশ্চেন প্যাটার্নটা ফলো করে, তাহলে সেন্টেন্স মেকিংটাও খুব ইম্পর্টেন্ট। সেন্টেন্স মেকিং কেমন, সেন্টেন্স মেকিং এটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্যারাগ্রাফ, এক্সপ্লেনেশন, ট্রান্সলেশন, সেন্টেন্স মেকিংটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে আরেকটা দেখলাম জগন্নাথে বিগত সালের প্রশ্নে দেখলাম একটা সিনোনিম দিয়েছে, এটার আচ্ছা, তাহলে আরেকটা হচ্ছে সিনোনিম লিখতে হবে, হ্যাঁ, আমি একটু পরে দেখাবো। হ্যাঁ, এই যে সিনোনিম লিখতে হয়, মানে একটা শব্দ দিবে, তার সমার্থক শব্দ লেখাটা পরীক্ষা আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখলাম। তাহলে আমরা রিটেনের জন্য মোটা দাগে এই টপিকগুলো ইনশাল্লাহ পড়লে হবে, আশা করি আর কি। হ্যাঁ, আর কিছু টেক্সচুয়াল কোয়েশ্চেন থাকে, ধরেন হিউম্যান রাইটস কি, ইউনিভার্সাল ডিক্লারেশন, হিউম্যান রাইটস ডিক্লারেশন, তারপর হচ্ছে ডেঙ্গু হলে আমাদের কি কি পদক্ষেপ নিতে হয়, বাংলাদেশে কেন বা রোড অ্যাক্সিডেন্ট হয়, এই ধরনের কিছু কন্টেক্সচুয়াল মিলিয়ে টেক্সচুয়াল মিলিয়ে কিছু প্রশ্ন হয় রিটেনে। হ্যাঁ, মানে আমি দেখলাম জগন্নাথের বিগত সালের প্রশ্নগুলোতে কিছু প্রশ্ন এরকম দেখলাম, আমি একটু পরে প্র্যাকটিক্যালি দেখাবো, এখানে আছে একটু স্লাইডে দেখাবো, বাট আমি প্রথমে ওভারঅল রিভিউ করছি আর কি। তাহলে আমাদের প্যারাগ্রাফ আসার সম্ভাবনা খুব বেশি। তারপর সেকেন্ড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এক্সপ্লেনেশন, তারপর হচ্ছে ট্রান্সলেশন, তারপর হচ্ছে সেন্টেন্স মেকিং, তারপর সিনোনিম, একটা সমার্থক শব্দ দেওয়া থাকবে, তার পাশে একটা আরেকটা সমার্থক শব্দ লিখতে হতে পারে, এরকম। মানে আমি দেখলাম রিটেন অ্যানালাইসিস করে দেখলাম এই টপিকগুলো থেকে রিটেনের প্রশ্ন হয়েছে, এবং তার মধ্যে কিছু টেক্সচুয়াল, যেটা বললাম টেক্সচুয়াল কিছু ইনফরমেশন বেসড প্রশ্ন হয়, টেক্সচুয়াল ইনফরমেশন কিছু প্রশ্ন হয়, ইনফরমেশন, ঠিক আছে। তারপর হচ্ছে মানে কন্টেক্সচুয়ালও কিছু বিষয় আসতে পারে, কন্টেক্সচুয়াল কিছু রাইটিংসও থাকতে পারে আর কি। কেমন, কন্টেক্সচুয়াল রাইটিংস, অর্থাৎ কোনো একটা ইস্যুর উপর, যেমন হচ্ছে সাইবার ক্রাইম, তারপর হতে পারে রোড অ্যাক্সিডেন্ট, হতে পারে এয়ার পলিউশন, কোনো একটা পত্রিকায় রিপোর্ট লিখা এয়ার পলিউশন। আমি একটু পরে দেখাবো, এটা ওখানে অনেকগুলো এরকম প্রশ্ন আসছে আর কি। যাই হোক, তো ওভারঅল রিটার্নের প্রিপারেশনটা যেহেতু জগন্নাথ শুরু করতে যাচ্ছে, অনেকটা ঢাবির প্যাটার্নটাই ফলো করার সম্ভাবনা খুব বেশি আর কি। সেই হিসাবে আমরা প্যারাগ্রাফ, এক্সপ্লেনেশন, ট্রান্সলেশন, সেন্টেন্স মেকিং, এই বিষয়গুলোর উপর আমরা একটু প্রিপারেশন রাখবো। ঠিক আছে, মোটা দাগে এটা হচ্ছে আমাদের রিটেনের প্রিপারেশন আর কি। রিটেনের প্রিপারেশনটা আমাদের এই টপিকগুলোর উপর ইনশাল্লাহ আসবে, এর বাহিরে খুব একটা হবে বলে মনে হয় না আর কি। কেমন, ওকে, সো আমরা একটু যাই। ওকে, সো জেনুইন স্পেশাল গাইডলাইন অ্যান্ড সাজেশন ক্লাস রিটেনের জন্য। জগন্নাথ
এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2019 সরি 2019-20 এই 19-20 সেশনে তারপর হচ্ছে তোমার বি ইউনিটে যে প্রশ্নটা আসছিল সেই প্রশ্নটা আমরা দেখি, এখান থেকে আমরা কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। আচ্ছা, আচ্ছা দেখেন এখানে এটা explain since he was old enough to know big boy doing a man's work though a child at heart, এটা আসছে পরীক্ষায়। হ্যাঁ, এই যে জগন্নাথ ইউনিভার্সিটি 19 এবং 20 সেশনে এটাকে এক্সপ্লেইন করতে বলেছে। তোমরা যারা রবার্ট ফ্রস্টের আউট অ্যান্ড আউট কবিতাটা তোমরা পড়েছো, আউট অ্যান্ড আউট টেক্সচুয়াল যে কবিতাটা আছে, যেখানে চাইল্ড লেবার মানে হচ্ছে শিশু শ্রমকে নেগেট করে এটা এই কবিতাটা লিখা হয়েছে। আমরা জানি একটা ছোট ছেলে মিলে কাজ করত, সেখানে কাজ করতে গিয়ে তাকে অনেক একজন বৃদ্ধ মানুষ, একজন বয়স্ক ম্যাচিউরড মানুষ যে ধরনের কাজ করত, একজন শিশু হিসেবে তাকে সেই কাজগুলো করতে হতো। ঠিক আছে, পরে এক পর্যায়ে তার হাতে করা তুটে তার হাতটি কেটে যায়, পরে একটা পর্যায়ে ছেলেটা মারা যায়। এই যে আউট অ্যান্ড আউট যে কবিতাটা আছে সেই কবিতার মধ্যে বেসিকলি এটা দেওয়া আছে। হ্যাঁ, কবিতারই একটা লাইন এটা। তাহলে এটাকে যদি এক্সপ্লেইন করতে বলে তাহলে তোমাকে প্রথমে এটার রেফারেন্সটা দিতে হবে, রেফারেন্সের পরে এটার কনটেক্সট দিতে হবে। তারপর পুরোটা লিখবেন, এই 3 ভাগে এটাকে কনটেক্সটটা দেওয়ার পরে হচ্ছে এক্সপ্লেইন করবেন। এখন এটা যখন আসছে তখন এটা তো 19-20, তখন তো আসলে শর্ট সিলেবাস মনে হয় ওইভাবে কিছু ছিল না। সো এবার যদি দেয় এটা আসলে শর্ট সিলেবাস থেকে দিতে পারে, আবার বাহির থেকেও দিতে পারে, এটা আসলে আমি কনফার্ম করে বলতে পারবো না। ঠিক আছে, যেহেতু তোমরা শর্ট সিলেবাসেই পরীক্ষা দিয়েছো, যদি টেক্সচুয়াল কোনো ইনফরমেশন বেসড কোনো কিছু আসার থাকে তাহলে সেটা শর্ট সিলেবাস থেকেই দেওয়ার কথা। কিন্তু তারপরে যদি শর্ট সিলেবাসের বাইর থেকেও যদি কিছু দেয় সেক্ষেত্রে তো আমাদের কিছু করার থাকে না আসলে। এই পরীক্ষাটা তো 19-20, তখন তো আর শর্ট সিলেবাস ছিল না, তখন এই আউট অ্যান্ড আউট কবিতাটা ছিল। ঠিক আছে, এই আউট অ্যান্ড আউট কবিতাটা রবার্ট ফ্রস্টের এই কবিতাটা ছিল বাই রবার্ট ফ্রস্ট। ঠিক আছে, ওই কবিতার মধ্যে একটা লাইন আছে, যেহেতু এই ছেলেটাকে হি ওয়াজ ওল্ড এনাফ টু নো বিগ বয় ডুইং এ ম্যানস ওয়ার্ক দো অ্যাজ এ চাইল্ড। আর অন্তরের দিক থেকে যদিও সে একজন শিশু, কিন্তু সে কাজ করছে এমনভাবে যেন সে একজন প্রাপ্তবয়স্ক একজন মানুষ। হ্যাঁ, তো এই লাইনের মধ্যে মানে শিশু শ্রমের যে পরিণতি, একটা এই যে সময় একজন শিশুর স্কুলে যাওয়ার কথা, শিক্ষা লাভের কথা, সেখানে স্টেট তাকে তার এডুকেশনাল রাইটটা দিতে পারছে না এবং সমাজে সেটার প্রচলন আছে। তারপর তাকে ছোট অবস্থায় তার পরিবারের বিভিন্ন কারণে তাকে হাল ধরতে হয় এবং হচ্ছে এক পর্যায়ে গিয়ে তারা এমন কাজ করে যেটা তাদের জন্য রিস্কি। এক পর্যায়ে শিশুরা বিভিন্নভাবে অ্যাবিউজড হয় এবং হচ্ছে এফেক্টেড হয়। এক পর্যায়ে আমরা জানি এই কবিতাটার মধ্যে ছেলেটা মারা গিয়েছিল। তো এই জিনিসটাকে এখানে শিশু শ্রমটাকে মানে পৃথিবীব্যাপী যে শিশু শ্রমের যে কি বলে বিস্তার, সেটাকে নেগেট করে কবি এটা লিখেছেন। হ্যাঁ, রবার্ট ফ্রস্ট এই লাইনটা। তাহলে তোমরা রেফারেন্স দিতে পারো দ্য গিভেন লাইন, দি অ্যাভাব লাইন ইজ টেকেন ফ্রম দ্য আউট অ্যান্ড আউট, দ্য পোয়েম আউট অ্যান্ড আউট রিটেন বাই রবার্ট ফ্রস্ট, এটা দিতে পারো। তারপর এখানে হচ্ছে দি কনসিকুয়েন্সেস অফ চাইল্ড লেবার ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে যে শিশু শ্রমের যে পরিণতি সেটা এই লাইনে ফুটে উঠছে। এবার তুমি শিশু শ্রম নিয়ে যা এক্সপ্লেইন করার সেটা এক্সপ্লেইন করবা। তো এই লাইনের মাধ্যমে কবি শিশু শ্রমটাকে নেগেট করে যে শিশুদের যে অধিকার, তাদের যে ছোটোবেলা থেকে কাজে না পাঠিয়ে তাদের যে শিক্ষার অধিকার, এই শিশু শ্রমটাকে আইন করে নিষিদ্ধ করে এটার প্রয়োগ করা, এই বিষয়গুলো নিয়ে এখানে তোমরা বলতে পারো। ঠিক আছে, এই লাইনটার এক্সপ্লেনেশন তোমার বিষয়টা হচ্ছে ওইরকমই। তাহলে
আমি যেটা বলার চেষ্টা করছি এটা একটা টেক্সচুয়াল কোয়েশ্চেন, মানে তোমাদের যে টেক্সটের কবিতা, এই কবিতা থেকে একটা লাইন তুলে দিয়েছে, তুলে দিয়ে কবিতার একটা লাইন তুলে দিয়ে বলছে এটা এক্সপ্লেন করতে, এবং এটা কোথায় থেকে নিয়েছে যেহেতু সেই রেফারেন্সটা আমার জানা আছে, যারা কবিতা পড়েছে তারা এটা জানবে, এই রেফারেন্সটা লিখবে, কনটেক্সট লিখবে এখানে এই লাইনের দ্বারা কী বুঝাতে চাইছে, তারপর হচ্ছে এটা এক্সপ্লেন করবে। দেন এভাবে এক্সপ্লেনেশন তোমরা জানো যে এক্সপ্লেনেশন তো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এক্সপ্লেন করা লাগছে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এক্সপ্লেনেশনটা আসছে সেটা কি? হ্যাঁ, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কাভার, নাকি ডোন্ট জাজ এ বুক বাই ইটস কাভার, এটাই আসছে পরীক্ষায়। ঠিক আছে, এভাবে এই বিষয়টা তোমরা এক্সপ্লেন করবে, এই আর কি। তাহলে আমরা মোটামুটি দেখলাম একটা এক্সপ্লেনেশন দেখতে পেয়েছি যেটা টেক্সট বইয়ের একটা কবিতার লাইন তুলে দিয়েছে। সো কবিতাটা আমাদের ভালোভাবে পড়া থাকলে ওই লাইনের দ্বারা কি বলছে এটা আমরা আসলে লিখতে পারবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এবার এখন দেখেন, হোয়াট মেজার্স শুড বি টেকেন ইফ সামওয়ান ইজ ইনফেক্টেড বাই ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু ভাইরাস দ্বারা আক্রান্ত হলে কি কি পদক্ষেপ নিতে হয়, হ্যাঁ এটার উপর লিখতে বলেছে। হোয়াট মেজার শুড বি টেকেন, কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, নেওয়া উচিত কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর। এখন এটা তো একটা কন্টেক্সচুয়াল কোয়েশ্চেন, কেমন, কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে কি করতে হয়, কি কি পদক্ষেপ নেওয়া যায়। আমরা জানি ডেঙ্গু ভাইরাসের এখনো কোনো টিকা আবিষ্কার হয় নাই, ভ্যাকসিন নাই, যে একটা ভ্যাকসিন দিলে এরপর তোমার কি চলে যাবে, ডেঙ্গু মানে দূরীভূত হয়ে যাবে, এটা কি এরকম কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়েছে? হয় নাই। আমাদেরকে প্রাইমারি ট্রিটমেন্ট যেগুলো আছে সেগুলো নিতে হবে। হ্যাঁ, ডেঙ্গুর জন্য জ্বরের যে স্বাভাবিক ওষুধ সেটা খেতে হয়, একটু সহ্য করতে হয়, ঠিক না, আমাদেরকে সাফার করে প্লাটিলেট কমে যায়। ঠিক আছে, এক্ষেত্রে একটু সাবধান থাকতে হয়। প্রাইমারি ট্রিটমেন্টগুলো, যে সকল ট্রিটমেন্টগুলো রয়েছে সেগুলো নিতে হয়, যেহেতু এটার এখনও 100% সলিউশন কোনো ভ্যাকসিন আবিষ্কৃত ডেঙ্গুর ওভাবে হয় নাই। আমরা জানি এডিস মশা থেকে এটা হয়, যেখানে মানে ঘরের আশেপাশে পাত্রতে পানি জমা থাকলে সেখান থেকে এই মশাটার উৎপত্তি। এবং আবার এটার অন্য একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ডেঙ্গু মশাটা এটা দিনের বেলা বেশি কামড়ায়, হ্যাঁ এখান থেকেই হয়, রাতের বেলা নাকি ডেঙ্গু মশা কামড়ায় নাকি একটা মুসিবত। ঠিক আছে, তাহলে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি এই ধরনের কিছু বিষয় স্বাভাবিকভাবে আমরা জানি, হ্যাঁ আমরা এই বিষয়গুলোর কিছু কিছু বিষয় জানি। তাহলে এই পদক্ষেপগুলো কি কি নিতে পারো তুমি অ্যাজ ইউজুয়াল ওয়েতে, তোমার স্বাভাবিকভাবে তুমি যা নিবা তা ইংরেজিতে লিখে দিবা, দ্যাটস ইট। ঠিক আছে, এটা একটা কন্টেক্সচুয়াল কোয়েশ্চেন। কন্টেক্সচুয়াল কোয়েশ্চেন, মানে ডেঙ্গু হলে মানুষের কি কি পদক্ষেপ নেওয়া উচিত, কি কি প্রোটেকশন নেওয়া উচিত। ঠিক আছে, এটারই একটা হ্যাঁ 2019-20 আমার তো মনে নেই এটা রিসেন্ট টপিক কিনা, সে সময় হয়তো ডেঙ্গুর খুব বেশি প্রাদুর্ভাব ঘটেছিল। এখনও তো এখন তোমার ডেঙ্গুর আরেকটা লেটেস্ট ভার্সন বা ডেঙ্গুর থেকে একটু এক্সট্রিম, সেটা হচ্ছে চিকনগুনিয়া। তবে চিকনগুনিয়াতে মানুষের মৃত্যুর হার নেই, কিন্তু ডেঙ্গুতে অনেকেই মৃত্যুবরণ করে, ডেঙ্গুতে কিন্তু অনেকেই মারা যায়। ঠিক আছে, কিন্তু চিকনগুনিয়া অনেক ব্যথা করে শরীরে, কিন্তু তোমার কি বলে এটা মৃত্যুর হার নাই, প্লাটিলেট কমে যায় না, এই জন্য ডেথ রিস্ক নাই। কিন্তু ডেঙ্গুতে সেটা আছে, কারণ প্লাটিলেট কমে গেলে মানুষ এক পর্যায়ে কিন্তু মারা যায়, এটা তো আমরা জানি বিষয়টা, ঠিক না। যাই হোক, ওকে, হ্যাঁ তাহলে এই যে তোমার বিষয়টা এটার উপর লিখতে হবে। এখন এটা লিখবে তোমার যা যা ধারণা আছে কন্টেক্সট, মানে তোমার এই ডেঙ্গু ভাইরাসের উপর যা যা ধারণা আছে এটা তুমি লিখবা, দ্যাটস ইট, হয়ে গেল। এখন এটা তো এটা এটা মনে হয় সেই সময় হয়তো অনেক ডেঙ্গুর প্রভাব ছিল, এই জন্য এটা রিসেন্টলি আসছে 2019-20, আমার ঘটনাটা মনে নেই, এই জন্য বলতে পারছি না এটা কি রিসেন্ট ইস্যু থেকে দিয়েছে নাকি একটা স্বাভাবিক ইস্যু হিসেবে এটা রেজ হয়েছে। সম্ভবত 19-20 সালের দিকে যতটুকু মনে পড়ে, করোনার আগে আগে হয়তো ডেঙ্গু ভাইরাসটা আবার নতুন করে বেশি প্রাদুর্ভাব হয়েছিল যতটুকু মনে পড়ে আর কি। ঠিক আছে, এখন তুমি এই পদক্ষেপগুলো লিখবে। আর এই প্রশ্নটাও জগন্নাথে আসছে, তাহলে আমরা এখান থেকে দুইটা বিষয় আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে একটা হলো এক্সপ্লেনেশনটা সরাসরি কবিতার লাইন তুলে দিয়ে এক্সপ্লেন করতে বলেছে। আবার এখানে দেখতে পাচ্ছি টেক্সচুয়াল মানে কন্টেক্সচুয়াল কোয়েশ্চেন আসছে, হ্যাঁ রিসেন্ট টপিকের উপর হতে পারে, যে কোনো একটা সামাজিক ইস্যুর উপর হতে পারে, সেটা হতে পারে কোনো একটা হেলথ রিলেটেড ইস্যুর উপর, সেটা হতে পারে এনভায়রনমেন্টাল রিলেটেড ইস্যুর উপর, যে কোনো ইস্যুর উপর হইতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটু দেখি আরেকটা প্রশ্ন কি আসছে। রাইট অ্যাবাউট দ্য ইন্টারন্যাশনাল রিকগনিশন অফ দ্য
March 1917 হিস্টোরিক স্পিচ। শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ কি কি ইন্টারন্যাশনাল স্বীকৃতি অর্জন করেছে, এগুলো। তবে তোমরা নিশ্চিত থাকো এখন এই ধরনের প্রশ্ন আসবে না। শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ, তারপর হচ্ছে আপনার তোমার এই যে ও রিলেটেড বিষয়গুলো একটু এখন আসবে না। মোটামুটি তুমি এটা নাই ধরে রাখতে পারো। তখন আসলে এই বিষয়গুলো অনেক আওয়ামী, এখানে ফ্যাসিস্ট রিজিমটা ছিল, তখন শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, ওদের বিষয়গুলো অনেক বেশি হাইলাইটেড হইতো। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যারাগ্রাফ আসছে 7 মার্চের ভাষণের উপর। ঠিক আছে, তাহলে এখন যেহেতু শেখ হাসিনা আউট ফ্রম দ্য বাংলাদেশ, যেহেতু এই রিলেটেড শেখ মুজিব এবং শেখ হাসিনা রিলেটেড প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, কারণ যেহেতু এখন তাদের রেজিম, তাদেরকে যারা তাড়িয়েছে তারাই এখন শাসন করছে দেশে, তারা এখন সরকারে আছে। সো এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে। সো এটা নিয়ে আমরা আর কথা বলতে চাচ্ছি না, এটা আমাদের আউট অফ কনটেক্সট এখন। হ্যাঁ, এটা আমাদের আউট অফ কনটেক্সট। তবে 7 মার্চের ভাষণটা, এটা যেহেতু শেখ মুজিবের 1971-এর আগের বিষয়, এটার উপর যে কোনো ইস্যু আসতে পারে, কিন্তু সাধারণত এখন 7 মার্চের ভাষণ, তারপর হচ্ছে শেখ মুজিবের এটা সেটা, তারপর শেখ হাসিনার অর্জন, এই সেই, এগুলো মনে হয় না আর কি আর দেওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, মেনশন দ্য মেইন ফিচার্স অফ দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। এ দেখেছেন, বলছে যে এই যে 1948 সালে না, যেটা ইউএন হিউম্যান রাইটস ডিক্লারেশন হয়েছে, যে মানবাধিকার যে ঘোষণা, মানবাধিকারের যে ঘোষণা, সেটা আসলে মূল ফিচারগুলো কি কি সেটা লিখতে বলেছে। সেখানে মানুষের ফ্রিডম অফ এক্সপ্রেশন নিয়ে কথা বলা হয়েছে, ফ্রিডম অফ রিলিজন নিয়ে কথা বলা হয়েছে, ধর্মের স্বাধীনতা, তারপর হচ্ছে ফ্রিডম অফ পিসফুল অ্যাসেম্বলি, মানে শান্তিপূর্ণভাবে সমাবেশের স্বাধীনতা, তারপর হচ্ছে লিবার্টি, মানুষের ডিগনিটি, লিবার্টি, ইকুইটি, এগুলো নিয়ে কথা আছে। তারপর হচ্ছে তোমার হেলথ ইস্যু নিয়ে কথা আছে। এই মানে মানবাধিকার, মানুষের অধিকার রিলেটেড যে ডিক্লারেশনটা হয়েছে, হ্যাঁ ঠিক আছে, এটা যে মূল ফিচার, মেইন যে পয়েন্টগুলো, সেগুলো লিখতে বলেছে। হ্যাঁ, 1948 সালে 10 ডিসেম্বর জাতীয়, আমরা জানি একটা সময় 10 ডিসেম্বর জাতীয় মানবাধিকার দিবস ছিল। তো যাই হোক, এই যে ইউনাইটেড নেশনস যে হিউম্যান রাইটস ডিক্লারেশন যেটা, সেটা যে মূল বিষয়গুলো আছে, মানুষের অধিকার, তারপর হচ্ছে মানুষের ডিগনিটি, লিবার্টি, ইকুইটি, রাইট অফ সিটিজেন, তারপর হচ্ছে তোমার রাইট অফ এডুকেশন, তারপর রাইট অফ হেলথ, ঠিক আছে, রাইট অফ পিসফুল অ্যাসেম্বলি। ঠিক আছে, এই যে বিষয়গুলো ওখানে জড়িত আছে, মূল পয়েন্টগুলো, কি কি অধিকারের কথা বলা হয়েছে, দ্যাটস ইট, এগুলো সিরিয়ালি লিখে দিলেই হবে। ন্যায্য, এগুলো সিরিয়ালি লিখে দিলেই হবে, কেমন? ওকে, তাহলে এটা হচ্ছে হিউম্যান রাইটস ডিক্লারেশনের উপরেও আসছে। এটা তো আমরা টেক্সটও ধরতে পারি, আবার কন্টেক্সচুয়াল যে কোনো একটা ইস্যু হিসেবে আমরা ধরতে পারি, টেক্সট থেকে তো দিয়েছে, ঠিক না? তাহলে এটা গেল। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রাইট এ প্যারাগ্রাফ অন চার্মস অফ সিটি লাইফ। ঠিক আছে, মানে আমাদের যে শহুরে জীবন, তার কি কি চার্মস আছে। ঠিক আছে, আমরা অসুস্থ হলে বেটার হসপিটাল পাই সিটিতে, গ্রামের তুলনায়। ঠিক আছে, তারপর হচ্ছে ভালো এডুকেশনাল ইনস্টিটিউশন পাওয়া যায়। যদিও এটা একটা কি বলে, এটা আমরা অনেক সময় গ্রামের দিকে চলে যেতে চাই, কিন্তু আসলে দিন শেষে কেউ গ্রামে যেতে চায় না, ওই গ্রাম থেকেই শহরে আসতে চাই। বেটার মডার্ন ফ্যাসিলিটিসগুলো পাই, বিদ্যুৎ যায় না খুব একটা। ঠিক আছে, ঢাকা শহরে সবসময় মোটামুটি ভালোই বিদ্যুৎ থাকে। তারপর হচ্ছে, তবে গ্রামে ট্রাফিক জ্যাম নেই, এখানে ট্রাফিক জ্যাম আছে। থাকলে কি হবে, যাদের প্রাইভেট গাড়ি আছে তারা আবার ভালোভাবে মানে এখান থেকে এখানে মুভ করতে পারে। রাস্তাঘাট ভালো, গ্রামের রাস্তাঘাট ওরকম ভালো না। ঠিক আছে, তো বিভিন্ন একটা সুবিধা অসুবিধা আছে, কিন্তু এখানে মানে চার্মস অফ যে সিটি লাইফ, মানে শহুরে জীবনের যে ফ্যাসিলিটিগুলো, যে বিষয়গুলো এখানে আমাকে আকৃষ্ট করে, আমাকে আকর্ষণ করে, মানে যে বিষয়গুলো আমি গ্রামের থেকে এখানে একটু বেশি পাই, ঠিক আছে, যেটার দ্বারা আমি ফেসিলিটেটেড হই, এই বিষয়গুলোর কথা এখানে বলতে বলা হয়েছে আর কি। তো এটার উপর একটা প্যারাগ্রাফ লেখা, এটা একটা কমন একটা কন্টেক্সচুয়াল ইস্যু। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যারা শহরে থাকি, তারা অন্যান্য গ্রামও, আমরা গ্রাম থেকে যারা আসছি, তারা গ্রাম এবং শহরের মধ্যে পার্থক্যটা খুঁজে পাই, ডিফারেন্সিয়েশনটা, গ্রামে কী কী পাই আর এখানে আমি কী কী পাই না। এখানে চাইলে আমি
এখন মন চাচ্ছে আমি বাসায় বসে আছি, এখন হচ্ছে আমি আমি পিৎজা খেতে পারবো, বার্গার খেতে পারবো, অর্ডার দিলে আমার বাসায় নিয়ে আসবে, হ্যাঁ, ফুড পান্ডা করে, ঠিক আছে। তারপর আমি আমার নিজের ব্যক্তিগত গাড়ি নাই, সমস্যা না, আমার কোথাও যাইতে হচ্ছে আমি উবের দিতে পারি, ঠিক আছে। এটা তো সিটিতে আছে, এটা তো তার গ্রামে নাই, ঠিক আছে। তাহলে এরকম ফ্যাসিলিটি যেগুলো আছে, আমরা গ্রাম থেকে কি কি সুবিধা এখানে পাই বা কী কী বিষয় গ্রামের সাথে এখানে পার্থক্য রয়েছে, এই ফেসিলিটিসগুলো আমরা এখানে লিখে একটা সুন্দর প্যারাগ্রাফ আমরা লিখতে পারি। যদিও আমরা সবাই গ্রামমুখী, মানে বলি যে এটা একটা এখানে হচ্ছে মানে নিঃশ্বাস নিতে পারি না আমরা, সুন্দর বাতাস পাই না, যত হোক না কেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষ তার জীবনের সিংহভাগ সুযোগ থাকলেই মানুষ এখানেই থাকে। ওই বৃদ্ধ বয়সে গিয়ে কিংবা যখন চাকরি জীবনের অবসর হয় তখন সে গিয়ে ওখানে মানে গ্রামের দিকে মানুষ আস্তে আস্তে ঝুঁকার চেষ্টা করে। তারপরেও তো অনেকেই থাকে না, কারণ গ্রামে গেলে সে আবার নতুন করে অসুস্থ হয়, হসপিটাল পায় না, সে এখানে যে সকল ডাক্তারদেরকে দেখায় ওখানে তো সেগুলো পায় না, ঠিক না। এই আর কি, এই বিষয়গুলো একটু লিখতে হবে, ঠিক আছে। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি এরপর কি লিখছে, কমেন্ট অন দ্য সোশিও কালচারাল ভ্যালুস রিফ্লেক্টেড ইন দ্য ফোক সংস অফ বাংলাদেশ। বাংলাদেশের লোকসঙ্গীতে আমাদের যে সামাজিক এবং সাংস্কৃতিক যে মূল্যবোধগুলো গড়ে উঠেছে, মানে ফুটে আসছে, সেগুলোর উপর কিছু লিখো, এটাই বললো, ঠিক না। তা আমাদের অনেকগুলো গানের মধ্যে যে যে সকল ফোক সংগুলো রয়েছে সেখানে আমাদের সামাজিক সাংস্কৃতিক অনেকগুলো উপাদান রয়েছে, সমাজের অনেক ধরনের কথা আছে, তারপর সমাজের অনেক অসঙ্গতির ব্যাপারে কথা আছে, ঠিক আছে, সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ের কথা ওখানে ফুটে ওঠে ওই গানগুলোর মধ্যে। তো সেইগুলোর উপর তোমার একটা লিখে দিতে বলেছে, ঠিক আছে। আমাদের আঞ্চলিক মানে নিজস্ব বাংলাদেশের 64 জেলার নিজেদের কিছু আবার আঞ্চলিক গান আছে, ঠিক না, যেখানে তার তার ওই নির্দিষ্ট এরিয়ার কালচার, সংস্কৃতি, সমাজের চিত্র ফুটে ওঠে। হ্যাঁ, বলছে বাংলাদেশের ফোক মিউজিকে যে সোশিও কালচারাল যে ভ্যালুসগুলো রিফ্লেক্টেড হয়েছে, প্রতিফলন হয়েছে, তার উপর তুমি কিছু লিখো আর কি, ঠিক আছে। যাক, তো এটা আমাদের তোমরা যদি টেক্সটে যে ফোক মিউজিক, আর্ট অ্যান্ড কালচার, এই বিষয়গুলোতে আমরা যারা টেক্সটটা পড়েছি আমরা ওখান থেকে কিছু ধারণা পাবো, সেগুলোর উপর ভিত্তি করে চাইলে এখানে অনেক কিছু লেখা যাবে, ঠিক আছে। মোটামুটি আমরা বলতে পারি যে টেক্সচুয়াল, হ্যাঁ, টেক্সট থেকে এই জিনিসটা, মানে তুমি যদি ওই ফোক মিউজিক, আর্ট অ্যান্ড কালচারের চ্যাপ্টারটা পড়ো ভালো করে, তাহলে দেখবা তোমার এই বিষয়ে লেখার একটা ধারণা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে প্রশ্ন আসবে সেটা জানি না, কিন্তু মোটামুটি টেক্সটের এই ইস্যুগুলোর উপর যদি আমার জানাশোনা থাকে, তাহলে কোনো না কোনোভাবে যেটা আসুক, যেভাবে প্রশ্নটা আসুক, আমি চাইলে লিখতে পারবো, ঠিক আছে। ওকে, এবার আমরা এই যে একটা আমরা প্রশ্ন দেখলাম, কত সেশন ছিল, 19-20, এটাও তো আবার দেখি 19-20, এটা অন্য সেট আর কি, সেট বি, রাজহংস, যাই হোক 19-20। এখানেও আমরা এই দেখি আবার নতুন কি কি প্রশ্ন আসছে, কেমন। এবার দেখেন, ঠিক এখানেও একটা এক্সপ্লেনেশন আসছে উইথ কনটেক্সট। দেখেন, আই উইল রাইজ অ্যান্ড গো নাও and go to Innisfree and a small cabin built there of clay and wattles made. তোমরা যারা দ্য লেক অফ আইল অফ ইনিসফ্রি যে কবিতাটা আছে, উইলিয়াম বি মানে বাটলার ইয়েটস, যে W.B. ইয়েটসের যে কবিতা, যেখানে আমরা জানি যে কবি একদিন যে দ্য লেক আইল অফ ইনিসফ্রি, যেটা হ্যাঁ আমরা যেটা পড়েছি, এটা W.B. ইয়েটসের যে কবিতাটা। আমরা জানি কবি একদিন লন্ডন শহরে হাঁটছিলেন, পরে একটা চিত্রের দিকে ওনার দৃষ্টি যায়, পরে চিত্রটার দিকে দেখে কবি তার ছোটবেলায় কাটানো যে ইনিসফ্রি দ্বীপে তার যে জীবন শৈশব কাটানো, সেই শৈশবের কথা মনে পড়ে যায়। তবে কবি ওখানে দাঁড়িয়ে যে কল্পনাটা করেছেন তার ওই ইনিসফ্রি দ্বীপ নিয়ে, সেটা এখানে আসছে। এটা এই লাইনটা এই কবিতারই একটা লাইন। আমরা জানি এখানে শহুরে জীবন থেকে, যে একটু আগে যে কথাটা বলছিলাম, মানে কবির আর এই ইন্ডাস্ট্রিয়াল লাইফ, তখন হচ্ছে ব্রিটেনে শিল্প বিপ্লব হচ্ছে, মানে বিভিন্ন এই মানে লোহার ঝনঝনানি, এগুলো কবির আর ভালো লাগছে না। কবি বলছে এই সব ছেড়ে যদি আমি ঠিক আমার সেই শৈশব কাটানো ইনিসফ্রি দ্বীপে চলে যেতে পারতাম, যেখানে ক্রিকেট পোকারা জি আওয়াজ করে, তারপর পানি এসে আশ্রে পড়ে লেকের মধ্যে, তারপর যেখানে সকাল সন্ধ্যা প্রশান্তি আর প্রশান্তি, হ্যাঁ, যেখানে আমার ছোট্ট একটা কুড়েঘর থাকবে, যেটা মাটি এবং বেত দিয়ে তৈরি হবে, মৌমাছির মৌচাক থাকবে, ঠিক না। আমরা এগুলো পড়েছি না, ওই কবিতাটা পড়লে ওইগুলো আছে কবিতার মধ্যে, ঠিক আছে।
তাহলে এখানে কবি মানে শহুরে জীবনের যে কি বলে এটাকে মানে শহুরে জীবনের যে একটা টক্সিক যে এখানে আমরা লাইফটা লিড করি, সেখানে যে প্রকৃতির সাথে যে প্লেজারটা পাই আমি, হ্যাঁ, সেটার কথা এখানে কবি বলেছেন। মিড নাইটগুলো অনেক অনেক ধরনের কথা উঠে আসছে আর কি, কেমন? তো এটাও কিন্তু ঠিক সেম একটা এক্সপ্লেনেশন, যেটা একটা কবিতার লাইন থেকে কবি তুলে দিয়েছেন, কেমন? ঠিক আছে, কবিতার লাইন থেকে কবি এটা তুলে দিয়েছেন। যেখানে আমরা এটা তাহলে প্রথমেই আমাদেরকে শুরু করতে হবে, দি অ্যাবাভ লাইন বা দ্য গিভেন লাইন ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম দি লেক অফ আইল অফ ইনস্প্রি, দি লেক আইল অফ ইনস্প্রি, রিটেন বাই উইলিয়াম বাটলার ইয়েটস, হ্যাঁ, ডাব্লিউ.বি. ইয়েটস, কেমন? এই যে তোমার এভাবে আমরা ওই এর আগেও যেটা দেখেছি সেখানেও আমরা দেখলাম হচ্ছে আউট অ্যান্ড আউট কবিতার একটা লাইন তুলে দিয়েছে। এখন দেখতে পাচ্ছি এখানে হচ্ছে তোমার ওই যে ইনস্প্রি দ্বীপের একটা লাইন তুলে দিয়েছে আর কি, কেমন? যাই হোক, তো এইভাবে কবিতার কোন একটা লাইন তুলে দিয়ে বলবে এটা এক্সপ্লেইন করতে, ঠিক আছে? সাধারণত টেক্সচুয়াল হয়েছে এক্সপ্লেনেশনটা এখন, হ্যাঁ। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়েও গত বছর এবং এর আগের বছর টেক্সচুয়াল এক্সপ্লেনেশন আসা নাই। এর আগের বছর ড্রিমস কবিতার এক্সপ্লেনেশন আসছিল, ঠিক না? হোল ফার্স্ট ড্রিম, মানে স্বপ্নকে শক্ত করে আঁকড়ে ধরো, এটা নিয়ে কথা, মানে এই কবিতা থেকে এক্সপ্লেনেশন আসছিল, ঠিক আছে? কিন্তু গত 2 বছর একটু এটা প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা, হচ্ছে আমরা যেগুলো প্রবাদ বাক্য আকারে পড়ি সেগুলো থেকে এক্সপ্লেনেশন আসা শুরু করেছে। সেখানে কোনো কনটেক্সট নেই, রেফারেন্স নেই, কারণ এটা কে বলেছে, কে লিখেছে, এটা তো আমরা জানি না। এটা একটা প্রচলিত প্রভাব, যেমন হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছে থাকলে উপায় হয়, সেটা আসছিল গত বছর, মানে লাস্ট যে পরীক্ষাটা হয়েছে তার আগের বছর। আবার এইবার আসছে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, ঠিক আছে? সেটা আসছে, আমরা এগুলো ইউজ করি প্রায়, এগুলো আমাদের দৈনন্দিন জীবনে এই প্রবাদ বাক্যগুলো আমরা কিন্তু বলি, সেগুলোকে এক্সপ্লেন করতে বলেছে। এগুলো কোনো কবিতার লাইন না, কিন্তু এখানে একটা স্পষ্ট কবিতার একটা লাইন তুলে দিয়েছে, হ্যাঁ। ওই কবিতাটা আমার পড়া থাকলে আমি বুঝতে পারবো এখানে কি বলেছে কবি, হ্যাঁ। তাহলে এটা এগুলো এক্সপ্লেন করতে বললো। তাহলে আমরা মোটামুটি ওই সময় ছিল আউট অ্যান্ড আউট থেকে, এখন ছিল দি লেক আইল অফ ইনস্প্রি, কেমন? তাহলে এইভাবে এটাকে এক্সপ্লেন করবে আর কি, ঠিক আছে? The real intention of going and living in the nature of lake is the isle in Spree is indicated in this line. মানে আমি যে সেই আমার এখন চলে যেতে মন চাচ্ছে, সেই প্রকৃতির সাথে আবার বসবাস করতে মন চাচ্ছে, যেখানে শুধু প্রশান্তি আর প্রশান্তি, এটাই এই লাইনের মধ্যে কবি ইন্ডিকেট করেছেন, ঠিক আছে? এইভাবে তোমার এই ইয়াটা এক্সপ্লেন করবে আর কি। যাই হোক, আশা করি তোমাদের কবিতাটার কথা মনে পড়েছে। আচ্ছা, এক্সপ্লেনেশন কয় বাক্যে লিখলে হবে? আমার কাছে যেটা মনে হচ্ছে, যেহেতু সময়টা অনেক কম, ঠিক আছে, তাহলে মানে খুব বেশি একটা যে সময় পাবে লেখার জন্য তা কিন্তু না। সেক্ষেত্রে এটা সময় বুঝে, স্পেস বুঝে নির্ধারণ করতে হবে। তোমরা চেষ্টা করবে যদি দেখো যে টাইমটা শর্ট, তাহলে টাইমকে ভাগ করে ওই শর্ট টাইমে মূল কথা লিখবে। আর যদি দেখো টাইম আছে, মানে মোটামুটি লেখার মতো টাইম আছে, তখন এটা রেফারেন্স, কনটেক্সট সব দিয়ে লিখবে, ঠিক আছে? কোথা থেকে নিল লাইনটা, এসব কিছু দিয়ে। বা তুমি যদি দেখো যে সময়টা কম, তাহলে এক বাক্যেই লিখে, এক লাইনে লিখে মোটামুটি এটা এক্সপ্লেইন করে দিবে আর কি। মূল কথাগুলো নিয়ে আসবে, সেক্ষেত্রে টু দ্য পয়েন্ট লিখবে, টু দ্য পয়েন্ট। খুব বেশি একটা মানে ইন্ট্রোডাকশন ড্র করা, মানে খুব বেশি একটা দরকার নাই আর কি, ঠিক আছে? ডিওর মতো কি স্পেস দেওয়া থাকবে? লামিয়া, আই এম সরি, আসলে আমি বলতে পারছি না এটা কি থাকবে, কারণ আমার কাছে তো কোনো নাই আর কি, এক্সাম্পল নাই যে আমি তোমাকে 100% বলতে পারবো যে এটা এরকমই হবে, এতটুক জায়গা থাকবে, এটা আমি বলতে পারছি না। এটা ইনস্ট্যান্ট তোমাদের পরীক্ষার হলে ওটা ডিসিশন নিতে হবে, ঠিক আছে? ঠিক আছে, একসাথে ইয়া করতে হবে, মানে তোমার ডিসিশনটা ওখানে বসেই নিতে হবে। স্পেস দেখে কতটুকু সময় আছে, তুমি দেখবা কয়টা প্রশ্ন আছে, সেটা কয় মিনিট টাইম আছে, তুমি কয় মিনিট লিখতে পারবা, এটা ইনস্ট্যান্ট ওখানে বুঝে ডিসিশনটা নিতে হবে, ঠিক আছে? ওকে, এই যে দেখেন, হোয়াই আর রোড অ্যাক্সিডেন্ট ভেরি র্যাম্পেন্ট ইন বাংলাদেশ? আমাদের দেশে কেন রোড অ্যাক্সিডেন্ট বারবার বৃদ্ধি পাচ্ছে বা প্রতিনিয়ত এটা প্রচণ্ড আকার ধারণ করছে? কেন মানুষের রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে এত বেশি, সেটার উপর লিখতে বলছে। মানুষ ক্রস রোডটা ব্যবহার করে না, ফ্লাইওভার ব্যবহার করে না, ড্রাইভাররা রেকলেসলি গাড়ি চালায়, ঠিক আছে? তারপর কনসেন্ট্রেশন থাকে না, তারপর হচ্ছে রেড লাইট প্রবলেম থাকে, ঠিক আছে? ওভারটেকিং করে, হাই স্পিডে গাড়ি চালায়, মানুষরা বেল্ট পরে না, ঠিক আছে? বিভিন্ন কারণেই
আমাদের দেশে রোড অ্যাক্সিডেন্টে পড়ে, ক্রস ওয়াক ব্যবহার করে না, রেড লাইনটা মানে না, রেড লাইটের যে সিগন্যাল সেটা মানে না, বিভিন্ন কারণেই হচ্ছে হ্যাঁ ঠিক আছে, বিভিন্ন কারণে আমাদের দেশে রোড অ্যাক্সিডেন্টটা বৃদ্ধি পাচ্ছে বা প্রবলেম হচ্ছে। আমাদের এখানে ভেহিক্যাল যেগুলো আছে, যেগুলো যানবাহন আছে, সেগুলো হচ্ছে অনেকটা লাইসেন্সহীন থাকে, ড্রাইভার এবং হচ্ছে অ্যাসিস্ট্যান্টদের অনেক সময় প্রপার ট্রেনিং থাকে না, ড্রাইভিং লাইসেন্সটা যে কেউ নিতে পারে। তারপর হচ্ছে তোমার ভেহিক্যালগুলো হচ্ছে একটু মানে কি বলে এটা, যেটা রাস্তায় চলার উপযোগী না, সে ধরনের ভেহিক্যালস এখানে নামাই রাখে। ঠিক আছে, এই এই বিষয়গুলো এখানে তুলে ধরতে হবে, এই হলো কথা আর কি। এটা একটা কন্টেক্সচুয়াল ইস্যু, ঠিক আছে, ঠিক আছে না, এটা আমাদের প্রতিদিন নিত্য আমাদের প্রতিদিন চোখে দেখা একটা বিষয়। আচ্ছা স্যার শুনছেন ইউটিউবের লিংক, আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, আমার মনে হয় একটা কোয়েশ্চেন 4 মার্ক হবে এবং আমরা একটা কোয়েশ্চেনের জন্য 4 মিনিট সময় পেতে পারি। হ্যাঁ হতে পারে, হতে পারে। ওই যে ইনস্ট্যান্ট ওখানে বসে ডিসিশন নিয়ে যদি সময় কম থাকে ডিরেক্ট মূল পয়েন্টে চলে আসবে, জাস্ট মূল কথাটা লিখে দিবে, তাহলে তো হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ 1 ঘন্টার মধ্যে রিটেন এবং এমসিকিউ। আমি তো এখানে তো ইনস্ট্রাকশনে তাই দিল দেখলাম, মানে টাইম হচ্ছে 1 ঘন্টা, সেখানে 24টা এমসিকিউ কোয়েশ্চেন, 48 মার্কের রিটেন লিখতে হবে, টাইম কিন্তু 1 ঘন্টা, তাই তো বললো। হ্যাঁ আমি নেগেটিভ মার্কের, আমি সার্কুলারটা যতটুকু দেখেছি নেগেটিভ মার্কের কোনো কথা কি উল্লেখ আছে নাকি? আমার 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 চোখে পড়ে নাই, আমার চোখে পড়ে নাই এটা নেগেটিভ মার্কিং সম্ভবত, আই ডোন্ট নো। আমার এটা হয়তো যদি নেগেটিভ মার্কিং থাকে তোমাদের প্রশ্ন উপরে উল্লেখ করে দিবে, রাইট হলে এত মার্ক, যদি হয় তাহলে নেগেটিভ মার্ক হলে এটা মাইনাস যাবে, এটা আর কি। হ্যাঁ সেটাই আমি বললাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা কন্টেক্সচুয়াল কোয়েশ্চেন, কন্টেক্সচুয়াল একটা কোয়েশ্চেন। ঠিক আছে, ওকে। এই দেখেন আবার, হাউ ডিড দ্য 7th March 1971 স্পিচ মোটিভেট দ্য মেস পিপল দ্য বাংলাদেশ টাওয়ার্ডস ইন্ডিপেন্ডেন্স। 7 মার্চের ভাষণটি কিভাবে মানুষকে স্বাধীনতা যুদ্ধের অনুপ্রেরণা দিয়েছিল তার উপর লিখতে বলছে। ঠিক আছে, কিভাবে অনুপ্রেরণাটা দিয়েছিল। ঠিক আছে, না রিটেনে তো নেগেটিভ নাই, রিটেনে তো নেগেটিভ নাই, আমি তো বললাম এটা। রিটেনে কি আর নেগেটিভ মার্কিং থাকে? এটা তো কোনো কোয়েশ্চেন না। ঠিক আছে, আলাদা করে পাস মার্ক পাস করতে হবে ডিউর মতো, কই এরকম? আমি সার্কুলারটা যতটুক দেখেছি আর কি, আমি শুধু ওই বন্টনটা দেখেছি, হ্যাঁ মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখেছি, ওখানে যে কয়েকটা বিষয় দেখলাম ওখানে তো এরকম কিছু পেলাম না। তারপরেও পুরো সার্কুলারটা অনেক বড়, আমি পুরো সার্কুলারটা কিন্তু অনেক বড়, ওটা দেখার মানে পুরাটা তো পড়ার সুযোগ হয় নাই। আমি শুধু মার্ক ডিস্ট্রিবিউশনটা রিটার্নে কি হবে ওখানে লেখা আছে স্পষ্ট, তোমার এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট, ডি এগুলোর জন্য 1 ঘন্টা, সেখানে হচ্ছে 24 মার্কের এমসিকিউ, 48 মার্কের হচ্ছে রিটেন, তারপর এবং ই ইউনিটে হচ্ছে 1.5 ঘন্টার পরীক্ষা, এটা চারুকলার জন্য, চারুকলা যে ওখানে 1.5 ঘন্টার পরীক্ষা দেখলাম। আর হলো যেটা উল্লেখ আছে সেটা হচ্ছে বি ইউনিটের জন্য বা মানবিকের জন্য হচ্ছে বাংলা, ইংরেজি, জিকে 3টে সাবজেক্ট পড়তে হবে, এইভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। এর বিস্তারিত আমার পড়ার সুযোগও হয় নাই। দ্বিতীয় কথা হচ্ছে তোমরা যদি প্রয়োজন হয় একটু জেনে নিবা ভালো করে, এটা অনলাইনে আছে, হ্যাঁ গুগলে সার্চ করলে পেয়ে যাবা সার্কুলারটা, মানে নির্দেশনাটা। আমি শুধু মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখেছি এবং প্রশ্নটা কিভাবে হতে পারে, কি কি বিষয় থেকে টপিক হতে পারে সেটা। এখানে এই প্রশ্নে কত মার্কের প্রশ্ন সেটাও আসলে কোনো নির্দিষ্ট ধারণা তো দেয় নাই। আমি তো মানে এই মার্কস ডিস্ট্রিবিউশন যেটা সেটা বলে দিচ্ছে 24টা এমসিকিউ কোয়েশ্চেন, মানে 24 মার্কের এমসিকিউ, তারপর হচ্ছে তোমার 48 মার্কের রিটেন, শুধু এটুটুক বলা আছে, কোনটাতে কত মার্ক স্পেসিফিক করে কিছু বলা নাই, এই আর কি। ঠিক আছে, ওকে। আবার দেখেন এখানে দেখেন, ডেসক্রাইব দ্য সিনারিও অফ বেসিক হিউম্যান রাইটস, হ্যাঁ বেসিক হিউম্যান রাইটস অফ দ্য ডোমেস্টিক ওয়ার্কার্স ইন বাংলাদেশ। বাংলাদেশের যারা মানে যে সকল মানুষেরা বাড়িতে বিভিন্ন মানুষের বাসায় কাজ করে, আমরা যাদেরকে খালা বা বুয়া বলে ডেকে থাকি, তাদের কি কি বেসিক হিউম্যান রাইটস আছে সেটার উপর
লিখতে বলেছে। আমাদের দেশে অনেক তোমার ডোমেস্টিক ওয়ার্কার্স বলে যারা মানে দেশের অভ্যন্তরে যারা কাজ করে আর কি, হ্যাঁ, আমাদের গার্মেন্টস কর্মীরও অনেকে আছে যারা বিভিন্নভাবে বঞ্চিত হয়। তারপর হচ্ছে তাদের উপর তাদের ন্যায্য মজুরি দেয় না। তারপর অনেক সময় আমরা যারা কাজ করে, আমাদের গৃহস্থালিতে যারা কাজ করে, তাদের অধিকারও আমরা ঠিকমতো অনেক সময় দেই না, হ্যাঁ। ওদের সাথে অন্যভাবে আচরণ করে থাকে বাংলাদেশে, এগুলো হচ্ছে, হ্যাঁ, প্রতিনিয়ত হয়। তো এখানে হচ্ছে তারপর নারী শ্রমিকদেরকে অন্যভাবে ট্রিট করা হয়। তারা যে কাজগুলো তাদের ফিজিক্যালি তারা ফিট না, যে কাজগুলো তাদের করার কথা না, সেগুলো তারা অনেক সময় তাদেরকে করতে দেওয়া হয়, এবং যে পরিমাণ পরিশ্রম করে 8 ঘন্টা সেই পরিমাণ স্যালারি দেয় না। বা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে একটা মানুষের ওয়ার্কিং আওয়ার হচ্ছে 8 ঘন্টা, ঠিক আছে। সেখানে 8 ঘন্টার জায়গায় তাদেরকে অনেক বেশি কাজ করতে হয় অনেক সময়। সেখানে ওভার টাইমের জন্য অনেক সময় পে করে, অনেক সময় করে না। যাই হোক, এই যে প্রবলেমগুলো, তাদের কি কি রাইট আছে যেগুলো আমরা ভায়োলেট করি, জাস্ট এই কথাগুলো লিখতে হবে আর কি, ঠিক আছে। এটা একটা ধরেন কনটেক্সচুয়াল কোয়েশ্চেন। তারপর রাইট এ প্যারাগ্রাফ ইন রিলেশন বিটুইন মোরালিটি অ্যান্ড ইটিকেট। নৈতিকতার সাথে শিষ্টাচারের সাথে কি সম্পর্ক রয়েছে, হ্যাঁ। ইটিকেট, আদব এবং শিষ্টাচার, আমরা ইটিকেট অ্যান্ড ম্যানার পড়েছি, ঠিক না। তারপর হচ্ছে তোমার এই যে মূল্যবোধের সাথে, নৈতিকতার সাথে এটার কি সম্পর্ক রয়েছে, ঠিক আছে। এটার উপর একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। আমরা মোটামুটি যারা ইটিকেট অ্যান্ড ম্যানার এগুলো যারা আমরা পড়েছি প্যারাগ্রাফ পেসেজ আকারে টেক্সট বইয়ে যারা পড়েছি, তারা এই বিষয়গুলো পারবো। যদি আমরা রিয়েলি ওই ইটিকেট অ্যান্ড ম্যানার এই বিষয়গুলো পড়ে থাকি টেক্সট বইয়ের, তাহলে আমাদের এগুলো লিখতে সহজ হবে। মোরালিটি, যেটার মাধ্যমে আমরা, মোরালিটি হচ্ছে নৈতিকতা, যার মাধ্যমে আমরা ভালো খারাপ নির্ধারণ করি। মানে এমন একটা গুণ, মানে মোরালিটি হচ্ছে যেটা আমাকে ডিফারেন্সিয়েট করতে সাহায্য করে কোনটা রাইট কোনটা রং, ঠিক আছে। আর এটিকেট আমার একটা জীবন আচার, মানে আমার ব্যবহারের একটা সমষ্টি, যে মানুষের সাথে আমার বিহেভিয়ারটি কীরকম হওয়া উচিত, হ্যাঁ। তারপর টিচারের সামনে, পরিবারের সাথে, সমাজের সাথে, মানুষের সাথে, ছোটদের সাথে, বড়দের সাথে আমার বিহেভিয়ারাল অ্যাসপেক্টটা কী হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে, ঠিক আছে। এটা প্যারাগ্রাফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা টেক্সচুয়াল, অনেকটা টেক্সটের সাথে কানেক্টেড এবং সাম্প্রতিক, এই দুইটা বিষয়ের উপর আমাদেরকে প্যারাগ্রাফ আসতে পারে আর কি, ঠিক আছে। তো যাই হোক, এবার দেখেন এই যে সাপোজ ইউ আর এ স্টাফ রিপোর্টার অফ ডেইলি, কোন একটা ডেইলি পত্রিকার তুমি হচ্ছে একটা স্টাফ রিপোর্টার, রাইট এ রিপোর্ট অন দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন ইন বাংলাদেশ। বাংলাদেশের যে বায়ু দূষণ হচ্ছে, বাংলাদেশে যে বায়ু দূষণ হয় সেটার উৎপত্তিটা কি, সেটার উপর তুমি পত্রিকায় একটা রিপোর্ট লিখো, যে আমাদের দেশে মানুষের যেন জনসচেতন, মানে সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি হয়, হ্যাঁ। এই জন্য একটা কি লিখো, ঠিক আছে। এটা 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 লিখতে বললো, একটা রিপোর্ট লিখতে বলছে পত্রিকায়, মানে তোমার লেখাটা ছাপানো হবে, যেটার মাধ্যমে মানুষ পড়বে, পরে সে এয়ার পলিউশন সম্পর্কে সচেতন হবে, এটা আর কি। এটাই রিপোর্ট লেখার উদ্দেশ্য হচ্ছে এটাই। তো তুমি যে পত্রিকা লিখতে চাচ্ছ ওটা সহ লিখে সুন্দর করে এয়ার পলিউশনের উপর লিখবে আর কি, কীভাবে আমাদের এই সমাজে, মানে কিসের কারণে আমাদের এখানে এয়ার পলিউশনটা হচ্ছে। রাস্তার পাশে ডাস্টবিন আছে, এটা উন্মুক্ত থাকে, এটার কারণে এয়ার পলিউশন হয়, ঠিক আছে। যত্রতত্র আমরা ময়লা ফেলি, যেখান থেকে দুর্গন্ধ বের হয়, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের যে ভেহিকলস, যানবাহনগুলো রয়েছে, সেগুলো যে মানে ফুজিল ফয়েল, যে মানে ফুয়েলগুলো যে পড়ে, এগুলোর কারণে যে ধোঁয়া বের হয়, তার কারণে আমাদের এয়ার পলিউশন হয়, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এগুলো আবার পানিতে ফেললে ওয়াটার পলিউশন হচ্ছে, ঠিক আছে। সেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে, যার মাধ্যমে আবার এয়ার পলিউশন হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা বিভিন্ন কার্বন, মানে বিভিন্ন ধরনের গ্যাস নিঃসরণ হচ্ছে গাড়ি থেকে, যেগুলো হচ্ছে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা জানি যে দিল্লির পরে সেকেন্ড এয়ার পলিউটেড সিটি হচ্ছে ঢাকা। সবচেয়ে বেশি দূষিত বায়ুর শহর হচ্ছে দিল্লি, ঠিক আছে। তারপর সেকেন্ড হচ্ছে ঢাকা। যে এই জন্য আমাদের এখানকার ম্যাক্সিমাম মানুষের, যাদের অ্যাজমেটিক প্রবলেম আছে, অ্যালার্জিক প্রবলেম আছে, ওরা এখানে খুব বেশি কষ্টে থাকে। মানে বিশেষ করে ঢাকা শহরে সেটা এই কষ্টের মাত্রাটা আরও বেশি বেড়ে যায়, কারণ এয়ার পলিউটেডের জন্য, ঠিক আছে। এয়ার পলিউটেড, হ্যাঁ, এই জন্য আমাদের বায়ু অনেক বেশি দূষিত হয় বিভিন্ন কারণে, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলোর উপর একটা রিপোর্ট লিখবে, এগুলো লিখে কোত্থেকে কীভাবে হচ্ছে বাংলাদেশে এয়ার পলিউশনটা কোত্থেকে হচ্ছে, হ্যাঁ, ধোঁয়া থেকে হয়, আমরা যে ধোঁয়া করি এগুলো থেকে, ঠিক আছে। বিভিন্ন কারণে এখানে এয়ার পলিউশনটা হচ্ছে আর কি। যাই হোক, এটা লিখবা। তারপর 18-19 দেখতে পাচ্ছি, ড্রাপ এ শর্ট রিপোর্ট অন দ্য আনহাইজেনিক কন্ডিশন অফ ইউর লোকালিটি। তুমি যে অঞ্চলে বসবাস করো, যেখানে থাকো, সেখানের যে পরিবেশটা, সেখানে এটা যে স্বাস্থ্যসম্মত পরিবেশ না,
এটার উপর তুমি একটা রিপোর্ট লিখো, তুমি তোমার এলাকায় এই কারণে আমরা আনহাইজেনিক মানে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আমাদের বড় হতে হচ্ছে। ঠিক আছে, অনেক সময় আমরা যে লোকালিটিতে থাকি সেখানে মানুষ স্যানিটেশন সিস্টেমটা জানে না, ওয়াশরুম করে বাহিরে ঠিক আছে, তারপর হচ্ছে তোমার তারপর পানির ইউজটা কম, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার বিভিন্ন কারণে পলিউটেড হয়। ঠিক আছে, তো আমাদের মানে আমরা যদি যেমন আমরা এখন ঢাকা শহরে থাকি, এখানে কি কি আনহাইজেনিক আছে, এই যে রাস্তার পারে ময়লা ফেলে রাখে, ঠিক আছে, তারপর উন্মুক্তভাবে ময়লাগুলো নিয়ে যায়, যত্র ফেলে ময়লাটা, ধোঁয়া থেকে আমাদের মানে এয়ার পলিউটেড হচ্ছে। ঠিক আছে, এই যে আনহাইজেনিক যে অস্বাস্থ্যকর যে পরিবেশটা আমাদের আছে, যার যে লোকালিটিতে যে প্রবলেম আছে সে সেটার উপর রিপোর্ট লিখে দিবে তোমার এলাকায় তুমি কি কি প্রবলেম ফেস করো, মানে কি কারণে তোমার কাছে মনে হচ্ছে যে আমাদের পরিবেশটা এনভায়রনমেন্টটা হেলদি না। ঠিক আছে, আমাদের হেলদি সিটি বলে কোনটাকে বলেন তো দেখি, বাংলাদেশের হেলদি সিটি কোনটা? একজনে লিখেছে কক্সবাজার, একজনে লিখেছে খুলনা, একজনে লিখেছে চট্টগ্রাম, একজনে লিখেছে বরিশাল। কিছু তো বাদ দিচ্ছেন না, প্রত্যেকে তো নিজেরটা বলতেছেন। একজনে লিখেছে মুন্সিগঞ্জ, একজন লিখেছে কক্সবাজার, হ্যাঁ, আরেকজন লিখেছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর বাংলাদেশের একটা সিটি না? হ্যাঁ, তুমি কি মজা করে বলছো ওই যে নায়ক রিয়াজ যে মানে চট্টগ্রামকে সিঙ্গাপুর বলেছিল? হ্যাঁ, আমার যতটুকু জানা হেলদি সিটি বলা হয় চট্টগ্রামকে, রাইট? ঠিক আছে, আমি কি ঠিক বললাম? চট্টগ্রামের আবহাওয়া তুলনামূলকভাবে ভালো, ঠিক আছে না? ঠিক বলছি তো নাকি? দ্য সিটি অফ মানে লাইট, আলোর শহর কোনটাকে বলে? না, কি জানি কিসের শহর জানি বলে, গোল্ডেন সিটি নাকি কি জানি বলে, গোল্ডেন সিটি নাকি লাইট সিটি কোনটাকে বলে? রাজশাহীকে কি জানি বলে, রাজশাহীকে না আলোর শহর নাকি কি জানি একটা বলে না, নাকি গোল্ডেন সিটি কোনটা? হ্যাঁ, গ্রিন সিটি, গ্রিন সিটি, সিলিকন সিটি, হ্যাঁ, ম্যাঙ্গো সিটি, ঠিক আছে। তারপর রাজশাহীতে আলুর, এটা তো মনে হয় বলে যতটুকু জানি আর কি, যাই হোক। ওকে, ক্লিন সিটি, আচ্ছা, রাজশাহী। আচ্ছা, এই যে এবার আসেন, আমরা দেখতে পাচ্ছি 18-19 সেশনে ট্রান্সলেশন আসছে, ঠিক না? ট্রান্সলেশন আসছে, ছাত্ররা ভোরে ঘুম থেকে উঠে পড়াশোনা করবে। দেখি এটা ট্রান্সলেশন কি হবে বলেন তো? After getting up from the sleep, the students will study, naki? The student will study. Yes. ঠিক আছে, after getting up from the sleep, the students will study. ঠিক আছে, ছাত্ররা ভোরে ঘুম থেকে উঠে পড়াশোনা করবে। যাই হোক, এটা আমাদের জন্য স্টুডেন্ট, হ্যাঁ সমস্যা নাই, তোমরা স্টুডেন্টস তাকে আগেও আনতে পারবা। স্টুডেন্টস উইল স্টাডি আফটার গেটিং আপ ফ্রম দ্য স্লিপ। ওকে, তোমরা অবশ্যই বঙ্গবন্ধুর নাম শুনেছ, তাহলে ইউ মাস্ট হ্যাভ হিয়ার্ড দ্য নেম অফ শেখ মুজিব। ঠিক আছে, এস এম মানে শেখ মুজিব বললাম আর কি, কেমন? তোমরা অবশ্যই শেখ মুজিবের নাম শুনে থাকবে, মানে বঙ্গবন্ধুর নাম শুনে থাকবে। ঠিক আছে, ইউ মাস্ট হ্যাভ হিয়ার্ড, ইউ মাস্ট হ্যাভ হিয়ার্ড দ্য নেম অফ বঙ্গবন্ধু। ঠিক আছে, তারপর 3 নাম্বারটা বলেন তো দেখি, আলস্য দোষের মূল্য।
কি দোষের মূল, মানে অলসতা দোষের মূল, সবকিছুর মূল হলো অলসতা। বলেন এটা করেন তো দেখি। লেজিনেস অথবা ইন্ডোলেন্স, আলস্য। is the root of evil. Indolence is the root of evil. ঠিক আছে, সব দোষের মূল হচ্ছে অলসতা, লেজিনেস। ঠিক আছে, আইডলনেস অথবা ইন্ডোলেন্স। ইন্ডোলেন্স মানে শ্রম বিমুখতা আর কি, কেমন, যে কাজ করতে চায় না, খালি বসে থাকতে চায়, এই মানসিকতাকে ইন্ডোলেন্স বলা হয়। কেমন, ওকে হয়েছে। তারপর আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে যাচ্ছি, তাহলে এটা কি হবে? we are going to be the students of this university. We are going to be the students of this university. আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে যাচ্ছি। ঠিক আছে, we are going to be the students of this university. ঠিক আছে, হ্যাঁ, আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে যাচ্ছি। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে 5টা ট্রান্সলেশন আসছে। ঠিক আছে, এই ট্রান্সলেশনও আসতে পারে, আমরা বলেছিলাম আপনাদেরকে। তাহলে প্যারাগ্রাফ, এক্সপ্লেনেশন, টেক্সচুয়াল কোয়েশ্চেন, কন্টেক্সচুয়াল রাইটিংস, অনেক কিছু আসতে পারে। কেমন, আমরা মোটামুটি তার একটা প্র্যাকটিক্যাল দেখলাম আর কি। আবার দেখেন সেই সময় হয়তো স্যাটেলাইটটা পাঠাইছিল, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। শেখ মুজিবের যে বঙ্গবন্ধু স্যাটেলাইট একটা আকাশে যে পাঠাইছে সেটার উপর লিখতে বললো, তখন সেটা খুব সাম্প্রতিক একটা ইস্যু ছিল, ঠিক না শেখ মুজিবের? হ্যাঁ, শেখ হাসিনার মনে চেয়েছে আমার বাবাকে পানির নিচে ঢুকাইতে হবে, এজন্য সে বঙ্গবন্ধু টানেল করেছে। মনে হয়েছে বাবাকে আসমানে পাঠাইতে হবে, এজন্য সে স্যাটেলাইট করেছে, ঠিক না? লাভ ক্ষতি না দেখে এটা করা হয়েছে নাকি? হ্যাঁ, এখন আমাদের এই টেনশনটা কমে গেল নাকি? হ্যাঁ, যাকে যেটা করা দরকার সে সেটা করেছে আর কি। বাবার নামে, বাবারে মাটির পানির নিচে দেওয়া দরকার ছিল, সেখানে টানেল করেছে। আসমানে উঠানো দরকার, এজন্য হচ্ছে স্যাটেলাইট করেছে। এই আর কি, মোটামুটি এরকমই আর কি। তো যাই হোক, এই বঙ্গবন্ধু স্যাটেলাইট যখন হয়েছে তখন এটার উপর অনেক জিকে প্রশ্ন, অনেক এটা সেটা, কোথা থেকে এটা উত্তোলন হলো, কারা এটা ফান্ডিং করলো, কোথায় থেকে এটা হয়েছে, কতদিন এটা টিকবে, অনেক ধরনের কথা ছিল, ঠিক আছে না? যাই হোক, এগুলো আমাদের টেনশনের বিষয় না, এগুলো এখন আসবে না, আসার সম্ভাবনা নেই বললেই চলে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট গেলাম। টেকনোলজি ইজ লিমিটিং, এটা ক্রিয়েটিভলি না, ক্রিয়েটিভিটি হবে। টেকনোলজি ইজ লিমিটিং ক্রিয়েটিভিটি, আওয়ার ক্রিয়েটিভিটি, মানে এই অতিরিক্ত প্রযুক্তির ব্যবহার আমাদের সৃজনশীলতা নষ্ট করে দিচ্ছে, ঠিক না? ঠিক আছে, হ্যাঁ, প্রযুক্তি আমাদের সৃজনশীলতা নষ্ট করে দিচ্ছে, আমাদের সৃজনশীলতাটাকে সীমাবদ্ধ করে দিচ্ছে, ঠিক না? এই যে দেখেন, একটা সময় মানুষ যোগ বিয়োগ করতো মুখে, মানে মুখের উপরে অনেকেই সব করে ফেলতে পারতো। এখানে ক্যালকুলেটর আসছে, যার কারণে মানুষ ক্যালকুলেটরের উপর নির্ভর হয়ে গেছে। মানুষের যে নিজস্ব ব্রেন খাটিয়ে যে যোগ করার ক্ষমতা, সেটা আস্তে আস্তে লিমিটেড হয়ে যাচ্ছে। আমরা এখন আরও আসছে এআই, চ্যাট জিপিটি, এগুলো আসার কারণে কোনো একটা বিষয় না জানলে আমি লিখছি, লিখেই হুট করে আমি পেয়ে যাচ্ছি, রেডিমেড পেয়ে যাচ্ছি, আমার ব্রেন খুব একটা খাটাতে হচ্ছে না। এই যে এভাবে আস্তে আস্তে মানুষ যখন ব্রেন খাটানো বন্ধ করে দিবে, তাহলে তার সৃজনশীলতা বৃদ্ধি পাবে না। বিভিন্ন টপিক পড়ে তখন সবগুলোকে, যখন তার নলেজগুলো তার কাছে থাকবে, তখন আস্তে আস্তে তার মধ্যে বিভিন্ন ব্ল্যান্ডেড কিছু হচ্ছে চিন্তা বের হবে।
এই জ্ঞানের সমন্বয়ে। তাহলে এগুলো যদি আমি প্রত্যেকটা টেকনোলজি এবং মানে রেডিমেড পেয়ে যাই, তখন হবে কি আমার ক্রিয়েটিভিটিগুলো আস্তে আস্তে লিমিটেড হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার ব্রেন যখন ইউটিলাইজ হবে না, এই ব্রেনের ইউটিলাইজেশনটা ম্যাক্সিমাম যদি টেকনোলজি করে দেয়, তাহলে আমাদের ব্রেন আস্তে আস্তে সীমাবদ্ধ হবে, সে তার চিন্তার জায়গাগুলো সংকুচিত হবে, ব্রেন ফ্লারিশ করবে না। এবং হচ্ছেও, এটা হতে পারে। যাই হোক, তো আমরা জানি যে কিছু কিছু ক্ষেত্রে প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ, আবার কিছু কিছু ক্ষেত্রে প্রযুক্তি আমাদের জন্য অভিশাপ, ঠিক না? তাহলে এই যে বিষয়টা, আমাদের সৃজনশীলতাটাকে যে টেকনোলজি কীভাবে কি বলেছে লিমিটেড করে দিচ্ছে, সেটার উপর আমরা মোটামুটি এই কনটেক্সটটা আমাদের সবারই জানা আছে, ঠিক আছে? এগুলোর আমরা লিখতে পারি, এই আর কি। যাই হোক, তারপর আমরা এই যে আরেকটা প্যাটার্ন হচ্ছে রাইট দ্য সিনোনিমস অফ দ্য ফলোইংস। বলছে এগুলোর কি সিনোনিম লিখতে বলেছে, ঠিক না? হ্যাঁ, দেখেন সিমিলার, হ্যাঁ সিমিলার দিয়েছে, ঠিক না? সিমিলার, তাহলে সিমিলার মানে কি? অনুরূপ, সাদৃশ, হ্যাঁ ঠিক না? আইডেন্টিক্যাল অথবা সেম, একই, কেমন? আইডেন্টিক্যাল কিংবা সেম, ইয়েস, অ্যালাইক, সমস্যা নাই, একই রকম। ওই যে একটা দিলেই হইল, অর্থপূর্ণ একটা দিলে হবে, কেমন? ওকে। তারপর হচ্ছে ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক, সহজাত আর কি, কেমন? তাহলে ইনহেরেন্ট, সহজাত মানে ন্যাচারাল, সহজাত প্রক্রিয়া, ন্যাচারাল। কমন, ইয়েস। ইন্ট্রিনজিক, ওকে, হবে। অর্গ্যানিক হবে, সমস্যা নাই, ন্যাচারাল। ইনেইট, আমি ইনেইটের অর্থটা আমার জানা নেই, এজন্য আমি বলতে পারছি না। তোমরা অনেক সুন্দর দিয়েছো, কেউ অর্গ্যানিক দিয়েছো। কমন মানে সাধারণ, এটা আসলে ন্যাচারালের সাথে খুব বেশি কি যায়, হতেও পারে আবার নাও পারে। অর্গানিকটা ঠিক আছে। ইন্ট্রিনজিক মানেও তো সহজাত, ঠিক আছে, মানে প্রাকৃতিক, এটা যেটা ন্যাচারাল, ঠিক আছে। কমনটা মনে হয় ন্যাচারালের সাথে যায় না। এবার দেখো মাইল্ড মানে কি? মৃদু, মাঝারি ধরনের, ঠিক না? হ্যাঁ, মৃদু নরম, তাহলে কি হবে? মডারেট, মৃদু, ঠিক আছে। হ্যাঁ, মডারেট, হ্যাঁ। লাইট, হালকা, ঠিক আছে, হবে। সফট, ট্রাঙ্কুইল, প্রশান্ত, মৃদু আর কি, হ্যাঁ। কোনো ভাবে অর্থ মিললে হবে, ঠিক আছে। তারপর কলাপস মানে কি? ধ্বংস, পতন, তাহলে ডিস্ট্রাকশন, ফল, ইয়েস, ডিস্ট্রাকশন, ধ্বংস, ঠিক আছে। তারপর হচ্ছে ডিবাকল, পতন, কেমন? কলাপস, কোন একটা লিখলেই হবে, ঠিক আছে। এভাবে সিনোনিম জানতে চাইবে, সিনোনিম, হ্যাঁ, এটা আমরা সিনোনিম গুলো এভাবে আসতে পারে। এটা পরীক্ষা, এটা যখন দেখতে পাচ্ছেন 18-19 সেশনে প্রশ্নগুলো আসছে এভাবে, তাহলে আমরা সেটাও দেখতে পাচ্ছি। টেক্সটের ভোকাবুলারি থেকে আসবে, টেক্সট থেকেও আসতে পারে, নন টেক্সচুয়াল আসতে পারে, ঠিক আছে। এগুলো তো একেবারে নর্মাল, এখানে কয়েকটা যেমন সিমিলার, ন্যাচারাল, কলাপস, এগুলো তো আমরা প্রায় জানি, ঠিক না। মাইল্ড, এটাও তো আমরা জানি অনেক সময়। এখানে এমন আনকমন কোনো একটা সিনোনিম দেয় নাই, যেটা আমাদের একটু খুবই মোটামুটি যারা পড়াশোনা করেছে তাদের জন্য এগুলো কোনো ব্যাপার না, একেবারে মোটামুটি সহজ। তো হ্যাঁ, টেক্সট বইয়ের পয়েমগুলো পড়ো, আমি পরে কিছু দেখাচ্ছি এখানে। এই যে এক মুজিবের বাসান আর বললাম না। এই যে এবার আসেন প্যারাগ্রাফ, হ্যাঁ। তো দেখো তোমাদের কতগুলো প্যারাগ্রাফ দিয়েছে। টেক্সচুয়াল প্যারাগ্রাফগুলো আসতে পারে, নন টেক্সচুয়াল থেকে প্যারাগ্রাফ আসতে পারে। এগুলো তোমরা পেয়েছো হয়তো সবাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রিপারেশন নিচ্ছিলা তখন হচ্ছে গ্রুপে এটা দেওয়া হয়েছিল, দি বেনিফিটস অফ এডুকেশন। এবার আসছে, আমরা জানি, এবার প্যারাগ্রাফ চলে আসছে। তারপর রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড ভ্যালুস, 3 স্টার মার্কগুলো একটু আগে দেখবে, 4 স্টার মার্ক দিয়েছে। তারপর অ্যাডভার্স ইফেক্টস অফ টেকিং ড্রাগস, তারপর সাইবার বুলিং, ঠিক আছে। তারপর হচ্ছে ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, ওকে, স্টুডেন্টস পার্টিসিপেশন ইন সিভিক এঙ্গেজমেন্ট,
ইম্পর্টেন্ট এটা। তারপর হচ্ছে অ্যাডভার্স ইফেক্টস অফ জাঙ্ক ফুড, ঠিক আছে, ইনফ্লুয়েন্স অফ ফোক মিউজিক, এই যে দেখো ফোক মিউজিক অ্যান্ড আর্ট অন আওয়ার কালচার। তারপর হচ্ছে চ্যালেঞ্জেস অফ দ্য অ্যাডোলসেন্স ইন বাংলাদেশ। এই যে এই প্যারাগ্রাফগুলো টেক্সচুয়াল আর কি, কেমন, এগুলো তোমরা পেয়েছো সবাই, জাস্ট আমি একবার একটু কি করে যাচ্ছি, পড়ে যাচ্ছি। A few more textual is the potentials of ecotourism in Bangladesh, importance of netiquette, মানে নেটের মধ্যে যে শিষ্টাচারটা থাকে, কাউকে রাতের বেলা ভিডিও কল না দেওয়া, ঠিক আছে, নেটিকেট মানে হচ্ছে ইন্টারনেটের যে ব্যবহার বিধি শিষ্টাচার সেগুলো, ঠিক আছে, ফুড অ্যাডাল্টারেশন, হ্যাঁ, তারপর ইম্পর্টেন্স অফ জয়ফুল লার্নিং, ঠিক আছে, ডিফারেন্ট টাইপস অফ রিলেশনশিপস ইন আওয়ার সোসাইটি অ্যান্ড দিয়ার ইম্পর্টেন্স, কনফ্লিক্টস অ্যারাউন্ড আস, তারপরে ইম্পর্টেন্স অফ হ্যাভিং ড্রিমস ইন আওয়ার লাইফস, ঠিক আছে, স্বপ্ন দেখার আমাদের জীবনে স্বপ্নের গুরুত্ব। এই যে টেক্সচুয়াল কোয়েশ্চেন নন টেক্সচুয়াল মিলে এই প্যারাগ্রাফগুলো একটু দেখে নিবে, ঠিক আছে। তারপর নন টেক্সচুয়াল, এটা এই যে দেখো অনেকগুলো স্টার মার্ক দেওয়া হয়েছে, অনেক খুব সম্ভাবনা আছে আর কি। দি রিসেন্ট স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ, জুলাই রেভলিউশন ইন বাংলাদেশ। দেখি এটার আরেকটা নাম কি বলতো, এটাকে আমেরিকানরা কি নাম দিয়েছে বলতো এই আন্দোলনটাকে, বলতে পারবে? বলতে পারবে এটাকে কি নাম দিয়েছে? এটাকে ফরেনাররা মানে ইউএসএ যারা বিদেশিরা এটাকে এই আন্দোলনটাকে একটা নাম দিয়েছে আর কি। আমরা বলি এটাকে জুলাই রেভলিউশন, হ্যাঁ, কিন্তু এটাকে ওরা একটা নাম দিয়েছে। জুলাই মুভমেন্ট তো আমরা বলি, যদি এটাই বেশি স্প্রিড হয়েছে, দি মনসুন রেভলিউশন, দি মনসুন রেভলিউশন, কেমন, ওকে, যাই হোক। আচ্ছা, এই জন্য দেখেন এটা সাম্প্রতিক ইস্যুর উপর যেহেতু আসছে, তাহলে এই জন্য এটাকে এতগুলো স্টার মার্ক দেওয়া হয়েছে। দ্য রিসেন্ট স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ, জুলাই রেভলিউশন ইন বাংলাদেশ, ওকে। এটা অ্যাডভার্স ইম্প্যাক্টস অফ সোশ্যাল মিডিয়া ইন স্প্রিডিং রিউমার্স, তারপর হচ্ছে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া, ইম্পর্টেন্স অফ ফ্রিডম অফ স্পিচ, তারপর হচ্ছে তোমার অ্যাডভার্স ইম্প্যাক্টস অফ ফেসিজম ইন বাংলাদেশ। ফেসিজম, এই যে দেখো শেখ হাসিনা যে ফেসিজম। আচ্ছা, ফেসিজমটা কি আসলে? ফেসিজমের উত্থানটা কিন্তু পজিটিভ, কেমন, ফেসিজম মানে হচ্ছে রড লাঠি একত্রে যুক্ত হয়ে যে বাঁধনটা, তাকে বলা হয় ফেসিজম। এটা একটা ইতালিয়ান শব্দ, যেটা ভাঙতে কষ্ট হয়। এখন শাসন ব্যবস্থাকে বোঝায় যেটা শক্তিশালী শাসন, ঠিক আছে। এটার প্রাথমিক দিকে উত্থানটা কিন্তু পজিটিভ ছিল, এটার পরে ব্যবহারটা নেগেটিভ হয়ে গেছে আর কি, কেমন। এটার প্রাথমিক দিকে এটার উত্থানটা মানে যেই কারণে এটার উত্থানটা হয়েছিল সেটা কিন্তু মানে পজিটিভ ছিল আর কি। অর্থাৎ যারা অতিরিক্ত দেশপ্রেমিক, মানে যেটা উগ্র দেশপ্রেমিক, মানে যারা দেশের জন্য সব কিছু করতে প্রস্তুত, তাদেরকে সেই সময় বলা হতো আর কি। পরবর্তীতে এই ফেসিজমের আনুষ্ঠানিক তোমার প্রথম ফেসিস্ট গভর্নমেন্ট জারি করে হচ্ছে তোমার এটার নাম কি, বেনিতো মুসোলিনি, ইতালির যে, ঠিক আছে। অনেকগুলো সংবাদপত্র নিষিদ্ধ করে দেয়, অনেকগুলো দলকে নিষিদ্ধ করে, মানুষদেরকে মানে যারা জাতীয়তাবাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কথা বলতো ওদেরকে নির্বিচারে মারতো, ঠিক আছে। এগুলো ফেসিজমের মূল কয়েকটা বিষয় আছে। ফেসিজম একজন মানুষের মূর্তি দাঁড় করায়, তাকে কেন্দ্র করে রাজনীতি তৈরি করে, কেমন, তাকে কেন্দ্র করে রাজনীতি তৈরি করে, সেখানে মানুষের কথা বলার স্বাধীনতা থাকে না। তারপর এবং ফেসিজম মানুষকে বুঝায়, কখন একটা রাষ্ট্র ফেসিস্ট হয় বা সরকার ফেসিস্ট হয়, সে বুঝায় যে আমি যদি কাউরে মারি তাহলে এটা আমার দেশের কল্যাণের জন্য মারছি, হ্যাঁ, আমি অমুকগুলো 5ই মে 2013 সালে হেফাজতের হুজুরদেরকে আমি মেরেছি, এজন্য এটা দেশের কল্যাণের জন্য, ঠিক আছে, বুঝাই এরকম। সমস্ত অপকর্ম করবে, বলবে এটা আমি দেশের কল্যাণের জন্য করছি। এই জন্য দেখো না এখনো শেখ হাসিনা কোনো অপরাধ খুঁজে পায় না, সে প্রতিদিন বলতেছে আমার অপরাধ কি, হ্যাঁ, দেখছো, এত কিছুর পরও এটা অপরাধ খুঁজে পায় না। তারপর হচ্ছে তোমার একজন ব্যক্তি কেন্দ্রিক হবে, মানে ক্ষমতার কেন্দ্রীভূত হবে, সেন্ট্রালাইজড পাওয়ার হবে ফেসিজমে, কেমন, এই যে সব কিছুর সমাধান আপার পক্ষ থেকে হবে, আপা যদি সমাধান না দেয় কিছুই হবে না, সমস্ত পাওয়ার এক জায়গায় কেন্দ্রীভূত হতে থাকে, ডিসেন্ট্রালাইজড অফ পাওয়ারটা থাকে না, কেমন, সংবাদপত্র হতে নিষিদ্ধ করে দেয়, ম্যাক্সিমাম সংবাদপত্রের উপর নিয়ন্ত্রণ আরোপ করে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার ভোটের অধিকার তো হরণ করেই, একটা নাম কাওয়াস্তে ভোট করে, ঠিক আছে, ঠিক আছে। তারপর মানে উপর দিকে দেখায় যে আমি তো স্বচ্ছ ভোট করেছি,
কিন্তু ভিতর দিকে বিষয়টা এরকম থাকে না। তারপর হচ্ছে অতিরিক্ত উন্নয়ন বলবে, উন্নয়ন উন্নয়ন, কেমন অনেক কিছু দৃশ্যমান উন্নয়ন দেখাবে মোরালিটি ভেঙে দিয়ে। হ্যাঁ, ওই যে একজন ক্যান্সার রুগীকে যেভাবে বলা হয় তোমার হাত সুন্দর, চোখ সুন্দর, এরকম আর কি, কিন্তু রুগীটা ক্যান্সারের, কিন্তু বলা হচ্ছে তার হাত অনেক সুন্দর, লোকটা তো অনেক স্মার্ট, এরকম এরকম বলে। মানে বাহ্যিকটা দেখাবে, ভিতরে পুরো পুরো তোমার কি বলে এটা, হার্ট নষ্ট করে ফেলে। ঠিক আছে, এবং ব্যক্তি কেন্দ্রিক হবে, একটা কালচার দাঁড় করায়, একজনকে কেন্দ্রিক কালচার দাঁড় করায়, কেমন। তারপর চেতনা বিক্রি করবে, যে অনেকগুলো ফেসিজমের এরকম কি রয়েছে, মানে তোমার উদাহরণ রয়েছে, যার মাধ্যমে মানুষ আস্তে আস্তে কি হয়ে ওঠে, ফেসিস্ট হয়ে ওঠে। ঠিক আছে, এবং এই ফেসিস্টের একটা বাহিনী থাকবে। এই ফেসিজমের আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে ওরা সরকারি প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে নিজ দলের স্বার্থে ব্যবহার করবে। এই যে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, দেখো না আয়নাঘর করেছে, পুলিশকে সবচেয়ে বেশি আওয়ামীকরণ করা হয়েছে, আওয়ামী লীগকে টিকে রাখার জন্য পুরো একটা সচিবালয় হতে করে, মানে পুরো আমলাতন্ত্রটাকে ক্ষমতার জন্য ব্যবহার করে। তারপর হচ্ছে তোমার এই যে বিচার ব্যবস্থাকে ম্যানিপুলেট করে, হ্যাঁ, তারপর আদেশ রায় লিখে দেয় সরকার থেকে, পরে ওখানে তোমার হাইকোর্টে, সুপ্রিম কোর্টে গিয়ে এটা বাস্তবায়ন হয়। এভাবে মানুষের মধ্যে, মানে সরকারি যত প্রতিষ্ঠান রয়েছে যেগুলো মানুষের নিরাপত্তা এবং একদম নিরপেক্ষ থাকা উচিত, যেগুলোর কারণে মানুষ মৌলিক মানবাধিকারগুলো পায়, তার আইনের শাসনগুলো খুঁজে পায়, এই 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 প্রতিষ্ঠানগুলোকে তার দলের পক্ষে ব্যবহার করে, কেমন, এবং একটা বাহিনী তৈরি করে, মানে যারা শুধু তারই বাহিনী হয়ে যাবে, যেমন হিটলারের যেভাবে গ্যাস্টাপো বাহিনী ছিল, এরকম। ঠিক আছে, এভাবে তোমার ফেসিজম বাংলাদেশে কি বলে এটা, এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো দেশের থাকে, তখন সেই রাষ্ট্রের বা সেই সরকারকে তখন ফেসিস্ট গভর্নমেন্ট বলা হয়, যেটা আমরা রিসেন্টলি সবচেয়ে বেশি শেখ হাসিনাকে বলতেছি ফেসিস্ট। হ্যাঁ, এজন্য মানে সব কিছুই মোটামুটি যে বৈশিষ্ট্যগুলোর কথা বলেছি সবগুলো কিন্তু আছে ওর মধ্যে। ঠিক আছে, ঠিক আছে, তোমরা রিসেন্টলি একটা হচ্ছে বিবিসি মানে ফেসিস্টের উপর একটা আর্টিকেল লেখা হয়েছে বিবিসিতে, কেমন, শেখ হাসিনার পতনের পরপরই কখন একটা রাষ্ট্রকে ফেসিস্ট হয়, কি কি বৈশিষ্ট্য থাকে, এরকম কিছু বৈশিষ্ট্য আছে। এই মানে এগুলো দেখলে তোমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, এটা এই প্যারাগ্রাফ সংক্রান্ত কথা বলতে গিয়ে সেটা বললাম। হায়ার এডুকেশন ক্রাইসিস ইন বাংলাদেশ অ্যান্ড ইটস প্রবেবল সলিউশন, এটা তোমরা এগুলো একটু দেখবে, নন টেক্সচুয়াল। ঠিক আছে, বলে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ইটস অ্যাডভার্স ইফেক্ট, বৈশ্বিক যে উষ্ণায়ন সেটা, কালচারাল গ্লোবালাইজেশন, অ্যাডোলসেন্ট ডেলিকুয়েন্সি, বাংলাদেশ ইন সাউথ এশিয়ান জিওপলিটিক্স, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অ্যাজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, এনভায়রনমেন্টাল পলিউশন, ওয়াটার, এয়ার, সাউন্ড পলিউশন, এগুলো যে কোনো একটা আসতে পারে। যাই হোক, নন টেক্সচুয়াল এগুলো খুবই কমন কতগুলো বিষয়, যেগুলো তোমরা একটু দেখে নিতে পারো। ওকে, এবার টেক্সট বইয়ের কিছু এক্সপ্লেনেশন দেখো। টেক্সচুয়াল, এটা নো নিড টু মেনশন রেফারেন্স, এক্সপ্লেনেশন ফ্রম প্যাসেজেস। আওয়ার হ্যাপিনেস লাইস ইন দ্য হ্যাপিনেস অফ আদার পিপল, এডুকেশন ইট ইজ বিলিভ রিলিজেস আওয়ার পটেনশিয়াল অ্যান্ড ইনার স্ট্রেংথ, এডুকেশন নট অনলি এনরিচেস। ঠিক আছে, দেখো এখানে অনেকগুলো এরকম টেক্সচুয়াল, আমাদের যে লাইনগুলো ইম্পর্টেন্ট হতে পারে, তোমাদের টেক্সট বই অনেকগুলো এরকম। তারপর হচ্ছে ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স, ডোন্ট কল মি, আই উইল কল ইউ। তারপর হচ্ছে তোমার এই যে মানে অ্যান এডুকেটেড পারসন ইজ দ্য অ্যাসেট অফ দ্য সোসাইটি, এই যে বিষয়গুলো তোমার এক্সপ্লেনেশন আকারে দিতে পারে। ওয়াটার এভরিহোয়ার, এই লাইনটার একটা বিষয় হতে পারে। এরকম অনেকগুলো যেগুলো সুন্দর সুন্দর লাইন, যেটা একটু এক্সপ্লেইন করার মতো হতে পারে, যার মধ্যে একটা ইনসাইট আছে, সেই বিষয়গুলো এখানে তোমার এক্সপ্লেনেশন হতে পারে। হ্যাঁ, এক্সপ্লেনেশন হতে পারে। তারপর হলো তোমার education aims to bring about positive changes, civic engagement থেকে এটা। তারপর before going into battle you must believe in the reasons of the fight, the best warrior is the one who plans his fight। যাই হোক, এই ইম্পর্টেন্ট লাইনগুলো হতে পারে আর কি। তারপর ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। তারপর হচ্ছে স্পেন্ডিং মে মেক আস হ্যাপি অ্যান্ড আনহ্যাপি ডিপেন্ডিং অন হাউ অ্যান্ড হোয়াই, স্পেন্ড থেকে আসছে। তারপর এক্সপ্লেইন so many of our dreams at first seem impossible, in your own words। তারপর education is the key of building peaceful societies, man is by nature a social animal, beauty is easy to appreciate but difficult to define, truth and beauty are the same, do you agree and why। এই যে টেক্সচুয়াল যে বিষয়গুলো সেগুলো এখানে আছে আর কি। ঠিক আছে, এগুলোকে তোমরা একটু আকারে দেখতে পারো। হ্যাঁ,
পিডিএফটা দিয়ে দিতে বলবো, সমস্যা নাই। আর ইয়া তো আছেই, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়েও নিয়ে নিতে পারো আর কি। তোমরা চাইলে এমনি, এটা তো এগুলো তো টেক্সচুয়াল, তো এগুলো সব তো লাইন আছে তোমরা জানোই, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো। আর ভিডিও থেকেও তোমার স্টপ করে তো স্ক্রিনশট নিতে পারবে, কেমন? আমরা যে যে কল 10 নাম্বারটা, 10 নাম্বারটা হচ্ছে, আমরা অনেকেই চিন্তা করি যে আমাদের স্বপ্নটা, আমরা অনেক স্বপ্ন দেখি, কিন্তু আমরা মনে করি যে আমাদের স্বপ্নগুলো খুব একটা মানে কি, সো মেনি অফ আওয়ার ড্রিমস এট ফার্স্ট সিম ইম্পসিবল। প্রথম দিকে আমাদের কাছে মনে হয় যে আমি যে স্বপ্নটা দেখতেছি এটা মনে বাস্তবায়ন করা সম্ভব না। হ্যাঁ, কিন্তু আমি যদি সেই অনুযায়ী অ্যাকর্ডিং প্ল্যান করি, স্ট্র্যাটেজি সাজাই, সেই অনুযায়ী কাজ করি, তাহলে একটা সময় দেখবে সেটা হয়েছে। তখন আমার কাছে মনে হয় যে কি আমি প্রথম দিকে মনে করছিলাম এটা হবে না, কিন্তু আসলে তো সত্যিকার অর্থে হয়। স্বপ্ন দেখতে শুরু করলে আস্তে আস্তে একদিন বাস্তবায়ন হয়। হ্যাঁ, প্রথম দিকে আমাদের কাছে ইম্পসিবল মনে হয়, ঠিক না, কিন্তু আস্তে আস্তে সেটা বাস্তবায়িত হয়। আবার এক্সপ্লেনেশন ফ্রম পয়েন্টস অ্যান্ড স্টোরিজ এজ ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং। দেখো এগুলো হচ্ছে কমন কতগুলো কথা। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, অ্যান্ড অফকোর্স দেয়ার মাস্ট বি সামথিং রং ইন ওয়ান্টিং টু সাইলেন্স এনি সং। আমরা জানি, হ্যাঁ, এগুলো কবিতার লাইন থেকে দিয়েছে। আই ওয়াজ অনলি টেকিং কেয়ার অফ অ্যানিমালস। তারপর হচ্ছে দ্য উডস আর লাভলি, ডার্ক ডিপ, ঠিক আছে। মাইলস টু গো বিফোর আই হ্যাভ প্রমিসেস টু কিপ। হ্যাঁ, মাইলস টু গো বিফোর আই স্লিপ, বিখ্যাত একটা লাইন, ঠিক না, আমরা সবাই ব্যবহার করি এগুলো, ঠিক আছে। এই যে বিষয়গুলো, এটা 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 কবিতা থেকে। তারপর অন দ্য সামার ফুডস অ্যাপিয়ার, হাউ শ্যাল দ্য সামার অ্যারাইজ ইন জয়, হোয়েন দ্য ব্লাস্ট অফ উইন্টার্স অ্যাপিয়ার্স, স্কুল বয় থেকে এটা দেওয়া আছে। হোয়াট ডিড আই নো অফ লাভস অস্ট্রিয়ার। হ্যাঁ, আমরা জানি ওই যে উইন্টার সানডেজ থেকে এটা আসছে। বিকজ আই হ্যাভ সিন বেঙ্গল ফেস অ্যান্ড আইল সিক নো মোর, ঠিক আছে, বেঙ্গল ফেস থেকে এটা দেওয়া হয়েছে জীবনানন্দ দাশের। দি ওয়ার্ল্ড হ্যাজ নট এনিথিং মোর বিউটিফুল টু শো মি, ঠিক আছে। আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস, কবিতার ট্রান্সলেশন, সেটারই একটা লাইন। হ্যাঁ, আমি বাংলার মুখ, আমি বাংলার মুখ, যিনি বাংলাদেশ দেখেছেন, বাংলার মুখ যিনি দেখেছেন, তার আর নতুন করে পৃথিবীর রূপ খুঁজতে যেতে হয় না। হ্যাঁ, এর থেকে সুন্দর আর কিছুই নাই, এই আর কি জীবনানন্দ দাশের যে কবিতা। তো এগুলো একটু দেখে নিবে। ড্রিমস ইজ নট দ্যাট অন দ্যাট ইউ সি ইন স্লিপ, এই যে এপিজে আব্দুল কালামের যে কথাটা, স্বপ্ন সেটি নয় যেটি তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হচ্ছে সেটি যেটি তোমাকে ঘুমাতে দেয় না, ঠিক আছে। তারপর হচ্ছে অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, ঠিক আছে, আমরা জানি ড্রিমস কবিতা থেকে। বাট দ্য ড্রিমস অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল, এই যে লাইনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো ড্রিমস কবিতার যে লাইনগুলো, আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ড্রিমস কবিতার কি আসছে, এক্সপ্লেনেশন আসছিল, ঠিক আছে, এক্সপ্লেনেশন। ওকে, এটা পিডিএফ দিয়ে দিতে বলবো। হ্যাঁ, তোমরা স্ক্রিনশট দিয়েও নিতে পারবে, ভিডিও পজ করে, এটা লিঙ্ক তো পেয়ে যাবা। আর আমি পিডিএফটা দিয়ে দিতে বলবো, সমস্যা নেই, ঠিক আছে। এই যে সাজেশনগুলো দেওয়া আছে এগুলো দিয়ে দিতে বলবো, ওকে। আর তোমরা এমনি ভিডিও পজ করো, স্ক্রিনশট নিয়ে নিতে পারবে। এগুলো তো তোমরা জানোই সব কিছু, এগুলো টেক্সট বই থেকে দেওয়া, ঠিক না, প্রত্যেকটা লাইন তো টেক্সট বই, তোমরা যারা পড়েছো মোটামুটি সবাই জানো। আচ্ছা, তারপরে যে হোল্ড ফাস্ট টু ড্রিমস, এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, কেমন, এটাই তো বি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল না। এই লাইনটা, এই যে 14 নাম্বারটা, এটাই আসছিল পরীক্ষায়। হোল্ড ফাস্ট টু ড্রিমস ফর হয় অ্যান্ড ড্রিমস গো, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড ফ্রোজেন উইথ স্নো, এটা আসছিল, ঠিক না। লাইফ ইজ, কোনটা 13 নাম্বারটা না 14 নাম্বারটা, আমি তো ভুলেই গেলাম। পুরাটাই তো মনে আসছিল, ঠিক না, পুরাটা আসছিল না, এটা 8 লাইন দিয়েছিল নাকি? হ্যাঁ, পুরাটাই তো 4 লাইন মনে হয় এক্সপ্লেইন করতে বলেছিল। উইং বারটা দিয়েছিল না, আমি ভুলে গেলাম। ব্যারেন ফিল্ডটা মনে হয় সম্ভবত দিয়েছিল, সেকেন্ডটা না, আমি ভুলেই গেলাম। হ্যাঁ, ফার্স্টের 4 লাইন, আচ্ছা আচ্ছা, এই যে তাহলে প্রথম 4 লাইন না, হোল্ড ফাস্ট টু ড্রিমস ফর ইফ ড্রিমস ডাই লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই। ইয়েস, জি, ওকে। এটাই হচ্ছে তোমাদের এক্সপ্লেনেশন, যেগুলো টেক্সচুয়াল হতে পারে সেগুলো দেওয়া আছে এখানে, দি এন্ড। তাহলে আমরা যদি মোটা দাগে বলি, দেখো আমরা যে আলোচনার মধ্যে ছিলাম সেখানে এই যে প্যারাগ্রাফ আলোচনা করেছি, এক্সপ্লেনেশন, ট্রান্সলেশন, সেন্টেন্স মেকিংটা তো তোমরা জানোই, সিনোনিমস, টেক্সচুয়াল ইনফরমেশন, কন্টেক্সচুয়াল রাইটিং, এগুলাই কিন্তু মোটামুটি রিটেনে তোমার প্রিপারেশন, এই প্রিপারেশনগুলো নিলেই হবে, ঠিক আছে, এই আর কি। ইনশাল্লাহ তোমরা অনেকটা সিমিলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের ফরম্যাট অনুযায়ী আশা করি আসার সম্ভাবনা আছে ইনশাল্লাহ।
তবে তোমরা প্যারাগ্রাফ, এক্সপ্লেনেশন, ট্রান্সলেশন, সিনোনিমস, টেক্সচুয়াল, নন টেক্সচুয়াল যে বিষয়গুলো আছে এগুলো একটু দেখে নাও, ইনশাল্লাহ ভালো করতে পারবা। টেনশন করো না এগুলো নিয়ে। হ্যাঁ, ঢাবির জন্য যে রিটার্নের প্রিপারেশন নিয়েছো এটাই তোমাকে ইনশাল্লাহ এগিয়ে দিবে। নতুন করে খুব বেশি একটা টেনশন করার কিছু নেই। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আমরা অনেক সময় হয়ে গেল, 7টা থেকে শুরু করলাম, 1 ঘন্টা 20 মিনিটের মতো অনেক কথা বললাম। তো আমি একটু বিদায় নিতে চাচ্ছি। তোমরা ঢাবির জন্য যেভাবে প্রিপারেশন নিয়েছো তাতে তোমাদের রিটার্নের অনেক প্রিপারেশন হয়ে গেছে। এখন এগুলো একটু করে নতুন করে রিভিউ করো, একটু ভালো করে দেখো, আবার একটু রিভাইজ করো, ঠিক আছে? এমন কিছু বিষয় একটু আইডেন্টিফাই করে নতুন করে একটু দেখো ইনশাল্লাহ। যদি সময় কম থাকে তাহলে মূল পয়েন্টগুলো লিখবা, সময়টার উপর বিবেচনা করে কত মার্কের উপর বিবেচনা করো, ইনস্ট্যান্ট বসে ওখানে পরীক্ষার হলে ডিসিশন নিয়ে লিখবা আর কি, কেমন? যেহেতু স্পেসিফিক কোনো মার্ক ডিস্ট্রিবিউশন দেয় নাই এজন্য, ঠিক আছে? এটা আমিও বলতে পারতেছি না, তোমরাও বলতে পারবে না, যেহেতু আমাদেরকে স্পেসিফিক কোনো মার্ক ডিস্ট্রিবিউশন দেয় নাই, শুধু বলে দিয়েছে এমসিকিউতে সব 24 আর রিটেনে হচ্ছে 48, আমরা শুধু এতটুকুই জানি, ঠিক আছে? তবে ইনশাআল্লাহ আমরা আশা করছি যে প্যারাগ্রাফ থাকবে, এক্সপ্লেনেশন থাকবে, ট্রান্সলেশন থাকতে পারে, সেন্টেন্স মেকিং, সিনোনিমস থাকতে পারে, মোটামুটি এগুলো থেকে থাকতে পারে আর কি ইনশাআল্লাহ। হ্যাঁ, 100% আর কিছু বলা যায় না, কিন্তু আশা করছি ইনশাআল্লাহ এই টপিকগুলো থেকে থাকবে, আমরা আশা করি এখান থেকে থাকতে পারে। সো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার কখনো যদি তোমাদের সাথে দেখা হয়। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য অনেক অনেক দোয়া। তোমাদের আগামীর পরীক্ষাগুলো আরও ভালো হোক, তোমাদের জীবন সাফল্যমণ্ডিত হোক, সেই প্রত্যাশা রেখে আমি আজকের ক্লাসে এখন বিদায় নিচ্ছি তোমাদের থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। আসসালামু আলাইকুম।